আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। আজকে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কোনো দিকে না যে চুপচাপ এই ঘটনাটি শুনুন। আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনাদের ভালো লাগবে। আমি ফান পুরান ঢাকা থেকে এসেছি। আর আজকে যে ঘটনাটা শেয়ার করব, ঘটনাটা আমাকে শেয়ার করেছেন জিকো ভাই, ওনার বড় ভাইয়ের একটা ঘটনা। তো ওনার বড় ভাই একজন এমবিবিএস ডক্টর এবং ওনার একটা জীবনের একটা পর্যায়ে উনি যেটা করেন যে ওনার যে দেশের যে বাড়ি, গ্রামের বাড়ি যেখানে, সেখানে একটা হাসপাতালে বেশ কিছু সময় ধরে উনি চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন। মানে ওখানে বেশ 6 মাসের মতো সে ওখানে বসতেন ওই হাসপাতালে। তো ওই সময়টাতে একটা ঘটনা তার সাথে ঘটে এবং এই ঘটনাটাই আজকে আমি শেয়ার করব। তো ওনার যে কাজটা মেইনলি ছিল যে সব পেশেন্টদের দেখার পরে যেই কোনো ধরনের যদি বেওয়ারিশ লাশ আসতো, সেই লাশগুলোকে পোস্টমর্টম করা। আচ্ছা। তো এই ঘটনাটা যে সময়টাতে ঘটে, ঠিক তার প্রায় মাসখানিক ধরে এরকম বেওয়ারিশ আসে নাই। আচ্ছা। মানে অফ ছিল আসাটা। তো হঠাৎ এক শীতের রাতে, মানে অনেক ঠান্ডা পড়েছিল সে রাতে, যেটা হয় যে খুব একটা পেশেন্টও ছিল না ওই হাসপাতালে, যেহেতু গ্রামের একটা হাসপাতাল। তারা খুব তাড়াতাড়ি মানে উনি ওখান থেকে চলে আসবে, বাসায় ফিরে যাবে। তো উনি 6টা কি 7টা এরকম একটা সময় মানে বের হতে যাবে, ঠিক তখনই একটা লাশ আসে, মানে অ্যাক্সিডেন্টে নিহত একটা লাশ হাসপাতালে আসে এবং ওই লাশটার কোনো পরিচয় পাওয়া যায়নি। অনেকক্ষণ ধরেই তারা চেষ্টা করে আশেপাশের এলাকার লোকজন যে লাশটা আসলে কোত্থেকে এসেছে, মানে হাইওয়ে রোডের উপরে লাশটাকে পাওয়া যায়, তার কোনো পরিচয় পাওয়া যায়নি। তো যেটা হয় যে তাকে তৎক্ষণাৎ ওই লাশটার পোস্টমর্টম করার নির্দেশ আসে। আচ্ছা। তো উনি যেটা করেন, যেহেতু উনি এই কাজটা অনেক আগে থেকেই করে আসছেন, তো কাজটা ওনার জন্য খুব একটা কঠিন কিছু না, রেগুলার কাজের পথে রেগুলার করে থাকেন। তো উনি যখন লাশটাকে দেখলেন, তো দেখার পর উনি নিজেই অনেক ভয় পেয়ে গেলেন আসলে, কেননা এরকম অবস্থায় লাশ এর আগে কখনো তিনি দেখেননি। তো লাশটার অবস্থা এরকম ছিল যে গলা থেকে পা পর্যন্ত সম্পূর্ণভাবে লাশটার কোনো সমস্যা নেই, একদম ফ্রেশ, কোনো ক্ষত চিহ্ন নেই। যেটা হয়েছিল যে মাথার যে সাইডটা, ওখান থেকে প্রায় 80% মতো থেতলে গিয়েছিল। মানে খুবই ভয়ানক একটা অবস্থা, যে কেউ লাশটাকে দেখলেই মানে ভয় পেয়ে যাবে এরকম একটা অবস্থা। ইভেন সে নিজে এত দিন ধরে পোস্টমর্টম করছিল, কিন্তু এইরকম অবস্থার লাশ সে কখনই দেখেনি। তো উনি যেটা করলেন যে যেহেতু সেই রাতের মধ্যেই, রাত 10টার মধ্যেই নাকি পোস্টমর্টমের রিপোর্ট পাঠাতে হবে পুলিশ স্টেশনে, সেই জন্য উনি যেটা করলেন যে সেই রাতেই পোস্টমর্টমের কাজটা সেরে ফেললেন। তো উনি যখন পোস্টমর্টম করছিলেন তখন যেটা হয় যে ওনার সাথে যে একজন ডক্টর ছিল, উনি যখন করছিলেন তখন ওনার কাছে মনে হচ্ছিল যে লাশটার হাত পা হঠাৎ করে নড়ে চড়ে উঠতেছে এরকম, মানে এখন পর্যন্ত লাশটাতে মনে হচ্ছে লাইফ আছে। তো উনি তখনও মনে হচ্ছে লাইফ আছে, হ্যাঁ, হাত পা নড়তেছে এরকম হঠাৎ করে ওনার কাছে বারবার মনে হচ্ছিল। এবং উনি এনশিওর হওয়ার জন্য তার সাথে যে ডক্টরটা ছিলেন তাকেও জিজ্ঞেস করছিলেন যে তুমি কি এরকম কিছু দেখেছো? তো সেও বলল যে হ্যাঁ, আমার কাছেও মনে হচ্ছিল যে হঠাৎ করে হাত পা নড়ে উঠছে লাশটার। তো তারপরে ওনারা পোস্টমর্টম করে এবং পোস্টমর্টম করার সময় উনি যেটা করেন যে লাশটার পায়ের কাছ থেকে বেশ কিছু মানে মাংস নিয়ে ওনার ফেসটাতে সার্জারির মতো একটা করে নেন, যাতে লাশটাকে এরপরে নেক্সট টাইম কেউ দেখলে যাতে ভয় পেয়ে না যায়। মানে লাশটার অবস্থা এতই খারাপ ছিল যে এটাকে যে কেউ দেখবে তার মনে এটা একটা প্রতিচ্ছবি থেকে যাবে এবং সে ভয় পাবে। তো এই জন্য সে কিছু পার কাছ থেকে কিছু মাংস নিয়ে তার মাথায়, ওই লাশটার মাথায় মানে ফেসের এখানে কিছু সার্জারির মতো করলেন, যাতে লাশটাকে একটু মানে মোটামুটি দেখার যোগ্য মনে হয়। আচ্ছা। তো তারপর উনি লাশটাকে মানে কাজ শেষ করে উনি ওনার, তখন বাজে রাত 10টা, উনি ওনার বাসায় যাবেন। ওনার বাসা ছিল সেই গ্রামের একটু ভিতরে, মানে ওনাদের হাসপাতালটা থেকে প্রায় 5 মাইলের মতো পথ তাকে যেতে হবে। নর্মালি হাসপাতাল থেকে বের হয়ে দেখলেন যে বাইরে প্রচুর ঠান্ডা, প্রচন্ড কুয়াশা, আশেপাশে ছোট যে টং দোকানগুলা সবগুলো একদম বন্ধ হয়ে গেছে, কোনো রিক্সাও পাওয়া যাচ্ছে না,
এই এলাকায় কিছু কিছু রিক্সা যেগুলো ব্যাটারি চালিত রিক্সা, মানে সে রাত্রে কোনো কিছুই ছিল না। সেই একটা সময় তার মনে হচ্ছিল যে সম্পূর্ণ রাস্তা হয়তো বা তাকে হেঁটেই যেতে হবে। আচ্ছা। এবং যখন সে হাসপাতাল থেকে বের হয়ে হাইওয়ে রোডটাকে ক্রস করে নিচে নেমে যাবে, মানে গ্রামের পথ ধরে ভিতরের দিকে যাবে, তখনই তার কাছে হঠাৎ করে রাস্তার উপরে একটা জিনিস চোখে পড়লো। সেটা হচ্ছে রাস্তার একটা পাশে জমাট বাঁধা বেশ কিছু রক্তের দাগ। আচ্ছা। তখন এটা দেখার পরে সে বেশ মানে একটু খারাপ লাগলো যে হয়তোবা ওই লাশটায় এখানেই অ্যাক্সিডেন্ট করেছিল, যেহেতু এই হাইওয়ে রোডটা থেকেই লাশটাকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তো তারপর উনি যেটা করলেন যে ওনার বাসার উদ্দেশ্যে উনি হাঁটতে থাকলেন, কোনো কিছুই সে পাচ্ছিলেন না। একটা পর্যায়ে তার কাছে মনে হচ্ছিল যে ব্যাক করে সে মানে হাসপাতালেই চলে যাবে, কেননা এরকম তার কাছে এরকম একটা ভয় লাগতেছিল এবং অস্বস্তি লাগতেছিল যে তার কাছে মনে হচ্ছিল যে আমি বাসায় না ফিরে হাসপাতালে আবার ফিরে যাই। সে চিন্তা করলো যে আমি বাসায় ফোন করে দেন হাসপাতালে আবার চলে যাই। আবার একটা সময় চিন্তা করলো যে না, আমি বাসায় চলে যাই, যেহেতু লাশটা হাসপাতালে রয়েছে। তার কাছে খুব মানে অস্বস্তি ফিল করতেছিল, সে তার কাছে ভালো লাগতেছিল না যে সে কি করবে আসলে। তো একটা পর্যায়ে এরকম করতে করতে সেই গ্রামের রাস্তা ধরে যখন সে হাঁটছিল, হঠাৎ করে দেখলো যে দূর থেকে একটা রিক্সা তার সামনে এসে দাঁড়ালো, এবং রিক্সাটা ছিল ব্যাটারি চালিত রিক্সাগুলোর মতো একটা রিক্সা, এবং ওটাতে একটা রিক্সাওয়ালা বসা ছিল। এবং রিক্সাওয়ালা ওনাকে বললেন যে আপনি কোথায় যাবেন, আপনাকে আপনার গন্তব্যস্থলে আমি পৌঁছে দেব। তো উনি একটু চিন্তা করলেন যে না ঠিক আছে, যেহেতু রিক্সাটা পেয়ে গেছি এখন বাসার উদ্দেশ্যে যাওয়া যাবে। এবং রিক্সাওয়ালার বর্ণনাটা আমি এইভাবে দিব যে যে রিক্সাওয়ালাটা বসা ছিল ওনার সম্পূর্ণ শরীর চাদরে ঢাকা ছিল, মুখে একদম জাস্ট চোখটা দেখা যাচ্ছিল, আর বাকি সবকিছুই মানে শীতের জন্য সে মানে শীতের কাপড় চোপড় পরেছিল, এরকম একটা অবস্থা। আচ্ছা। তুই বললো যে আমাকে এই জায়গায় নিয়ে যেতে হবে, বাজার বা এই বাজার এখানে নামিয়ে দিতে হবে। তো রিক্সাওয়ালা তাকে একদম সুন্দর মতো তার বাসার সামনে যে বাজারটা সেখানে তাকে নামিয়ে দেয়। এবং যখন সে রিক্সা থেকে নেমে 50 টাকার একটা নোট ওই রিক্সাওয়ালাকে দিতে যাবে, তখন রিক্সাওয়ালা তাকে বললেন যে স্যার আমি ভাড়া লাগবে না আমার, আমাকে জাস্ট একটা ছোট্ট উপকার করবেন। আচ্ছা। এই কথা বলে রিক্সাওয়ালা তার পকেট থেকে বের করলো একটা কাগজ বের করে তার হাতে দিল, এবং সেটা দেওয়ার সাথে সাথে রিক্সাওয়ালা রিক্সাটা চালিয়ে চলে গেল, আর কিছুই সে বলল না। এবং সে নিজেও একটা হাতে কাগজ এবং একটা হাতে ওই 50 টাকার নোটটা নিয়ে সে নিজেও চিন্তা করতে থাকলো যেটা আসলে কি হলো, মানে এটা আসলে কি দিল আমাকে আসলে, এবং ভাড়াটাই বা সে নিল না কেন। একটা পর্যায়ে সে তার নিজেকেই আশ্বস্ত করতে লাগলো যে যেহেতু সে গ্রামের একজন ডক্টর এবং একদম সদর হাসপাতালই ওনার পোস্টিং, তো গ্রামের অনেক মানুষকে সে মানে ফ্রিতে ট্রিটমেন্ট দিয়ে থাকেন। তো ওনার কাছে মনে হচ্ছিল যে ওনার কাছে যে ছোট্ট একটা সাহায্যের কথা বললো, এটা হয়তো ওনাকে হয়তো কেউ চিনে থাকে, ওনারই হয়তো কোনো পেশেন্ট ছিল। তো ওনাকে জাস্ট মানে ভাড়াটা না নিয়ে জাস্ট তাকে একটা সম্মানার্থে তাকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেছে, এরকম কিছু একটা। বা কোনো মেডিসিন বা কিছু একটা পরে তার কাছে হয়তো বা নিতে আসবে, সে মানে কোন দরিদ্র মানুষ দাঁড়ি করবে এরকম কিছু একটা। তো সে জাস্ট রীতিমতো তার বাসার কাছে এসে মানে সে বাসায় ঢুকে গেল, এবং সবকিছু নর্মালি ছিল। বাসায় আসার পরে তার ওই লাশটার কথাও সে আস্তে আস্তে ভুলে যাচ্ছিল। এবং যখন সে রাত্রে ঘুমাতে যাবে তখন তার হঠাৎ করে ওই ছোট্ট কাগজটার কথা মনে পড়লো, যে আমাকে তো একটা কাগজ দিয়েছিল, ওটাতে আসলে কি লেখা সেটা তো দেখা হয়নি। তো সে যেটা করলো, বিছানায় ঘুমানোর সময় সে কাগজটা হাতে নিয়ে দেখলো, এবং কাগজটা যখন সে খোলার সাথে সাথে সে বেশ অবাক হয়ে গেল। সে দেখলো যে ওটা নর্মাল কোনো কাগজ ছিল না, ওটা ছিল তার হাসপাতালের যে প্রেসক্রিপশন, যেটাতে তার হাসপাতালের নাম লেখা এবং তার নিজের নামও লেখা আছে ওই প্রেসক্রিপশনটাতে। এবং ওই প্রেসক্রিপশনটাই তাকে ওই রিক্সাওয়ালাটা দিয়েছে, এবং প্রেসক্রিপশনের মাঝখানে লেখা ছিল যে আমাকে আর কষ্ট দিবেন না, আমাকে কাল সকালের মধ্যেই কবর দেওয়ার ব্যবস্থা করেন। জাস্ট এই কথাটুকু লেখা ছিল। আচ্ছা। তখন এই কথাটা পড়ে মানে সে মানে একদম যেটা বলবো যে একদম থান্ডার হয়ে গেল, যে এটা কি লেখা আসলে, এবং এটা আসলে কে, মানে ওই লোকটা কে ছিল আসলে, এবং তাকেই বা কেন এই কাগজটা দিতে আসলো। ওই রিক্সাওয়ালাটা তো তার একদমই অপরিচিত, এর আগে কখনোই সে তার সাথে কথা বলেনি, এবং আসলে কে ছিল সে, তার সেই রাতে একদম প্রচন্ড ভয় পাচ্ছিল, এবং বারবার তার কাছে মনে হচ্ছিল যে লাশটা সে পোস্টমর্টেম করে আসছে ওই লাশটাই নাকি রিক্সাওয়ালাটা। সে বেশ মানে ভয় পাচ্ছিল, এবং সে যেটা হয় যে সারা সে ঘুমাতে পারেনি, এবং ভোরের দিকে সে হাসপাতালের দিকে রওনা হয়, এবং হাসপাতালে যে
যারা যারা কর্তব্যরত লোক ছিল তাদের সবাইকে মানে জিজ্ঞেস করার চেষ্টা করে যে গত রাতে যে লাশটা এসেছিল লাশটা আসলে কোথায় তোমরা পেয়েছিলে। তো অনেকক্ষণ পরে যেটা হয় যে একটা নিউজ পাওয়া যায়, সেটা হচ্ছে যে ওই লাশটা আসলে ওই হাইওয়ে রোডটাতেই একজন রিকশাওয়ালার লাশ ছিল এবং তাকে মানে একটা ট্রাক তার মাথার উপর দিয়ে চলে যায় এবং সে ওখানেই মারা যায়। তারপরে লাশটাকে হাসপাতালে নিয়ে আসা হয় এবং যেটা হয় যে ওই হাসপাতালের একটা নিয়ম ছিল যে মানে যদি এরকম কোনো লাশ রিসিভ করতে কেউ না আসে সেক্ষেত্রে যেটা করতেন তারা, যে হাসপাতালে যে বোনগুলো ছিল এগুলোকে কোনো একটা কাজে ইউজ করা হতো। সব জায়গায় এরকম একটা নিয়ম থাকে, তো ওনাদের হাসপাতালেও এরকম একটা নিয়ম ছিল। এবং উনি যেটা করলেন যে সকালের দিকে প্রায় একদম দুপুর পর্যন্ত চেষ্টা করলেন যে লাশটার ভালো মতো খোঁজ খবর নেওয়ার, কিন্তু কোনো লোকই মানে ওই লাশটাকে নিতে আসলো না। তো উনি তখন যেটা চিন্তা করলেন, যেহেতু তার কাছে একজন রাত্রে এরকম একটা রিকোয়েস্ট করেছিল যে আমাকে ছোট্ট একটা উপকার করবে, এবং সে যেটা চিন্তা করলো যে লাশটাকে আর সেই মর্গে না রেখে লাশটাকে একদম বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা সে করে দিল। লাশটা জানাজাও পড়ানো হলো এবং লাশটাকে দাফনের ব্যবস্থা করে দেওয়া হলো। আমার ঘটনা। সেই সময়ের ঘটনা যখন তিনি দেশের বাইরে ছিলেন তখনকার একটা ঘটনা বা তখনকার একটা বন্ধুর মাধ্যমে পাওয়া একটা ঘটনা, সেই ঘটনাটি আমরা শুনে আসবো এবং আশা করছি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি আনন্দ দেবে। তো চলুন শুনে আসি ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আমার কাছে শেয়ার করেছেন অ্যান্ডি ওয়েস্ট পাম বিচে থাকতো। আচ্ছা, এখন কোথা থেকে আমি জানি না। সো অ্যান্ডির দাদার ঘটনা অনেক পুরনো আর কি, অনেক পুরনো দিনের। সো সেই সময় ইটস প্রবাবলি আপনার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় বা সামথিং লাইক দ্যাট, এরকম একটা সময়ের ঘটনা। সো ওনারা থাকতেন আপস্টেট নিউ ইয়র্কে তখন। তো ওনার দাদা একদিন, অ্যান্ডির দাদা একদিন আপনার শহরে গিয়েছিল কোন একটা কাজে। মানে তখন ওনার যে থাকতো জায়গাটা ছিল আপনার বেশ একটু গ্রাম টাইপের একটা জায়গা, সেখান থেকে শহরে গিয়েছিল। তো শহরে যে তার প্রয়োজনীয় জিনিস কেনাকাটা দোকান চালাতো আর কি, সেখান থেকে কিনে উনি ফিরছিলেন এবং ফিরতে ফিরতে দেখা গেছে সন্ধ্যার পর হয়ে গেছে এবং তখন ওই অংশটাতে ঘোড়ার গাড়িতে আসতে হতো, কারণ তাদের ছিল না মানে এই ওয়ারিকল মডার্ন ট্রান্সপোর্টেশন তেমন ছিল না। কিছু গাড়ি ছিল সেগুলো ওইরকম রাস্তায় চলতো না। তো যাই হোক, তা এক জায়গায় এসে ওনাকে নেমে যেতে হয়, কারণ ওই জায়গাটাতে আর কি ওই যে ঘোড়ার গাড়ি যায় সে আর সামনে যাবে না, তার হাঁটা পথ ধরে কিছু দূর যেতে হবে, যে সেখান থেকে পরে তার করতে হবে আর কি, অন্য কিছু নিতে হবে। তো যাই হোক, উনি ঘোড়া গাড়ি থেকে নেমে যান, সন্ধ্যা হয়ে যায়, বেশ ঠান্ডার সময়, আপস্টেট অনেক ঠান্ডা। তো হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, তো যেতে যেতে যে দেখেন যে মানে বেশ অন্ধকার হয়ে গেছে রাস্তা, এবং তখন একটা ভয় ছিল যে ওরকম অঞ্চলে অনেক সময় উল্ফ থাকে, বেশি ঠান্ডার সময় উল্ফ চলে আসে বাইরে। তো এই ভয়টা উনি খুব বেশি পান আর কি। ভয়টা বেশি পাওয়ার জন্য উনি হেঁটে হেঁটে ওখানকার যে একটা ছোট অংশ যেখানে নাকি কিছু দোকানপাট হোটেল টোটেল আছে এরকম জায়গা, ওই জায়গাটা খুঁজে বের করেন। হেঁটে যে একটা হোটেল উনি পান, মোটেল আর কি, পুরানো মোটেল। তো সেই মোটেলে উনি ওঠেন। ওঠার পর বলে যে মোটেলে বলতেছে যে এখন তো বেশ ঠান্ডা পড়ছে, এখানে আপনার বেশি একটা সিট নেই, তুমি এই পাশে একটা রুম আছে, রুমটা তুমি নিতে পারো, বেশ ছোট যদিও, এবং ওটার হিটিং ঠিক মতো কাজ করে না, সো বি কেয়ারফুল। তো তাকে বলে দেয় যে আরেকটা জিনিস হচ্ছে ওই মোটেলের যে ইসেকে বলে যে তোমার আরেকটা জিনিস হচ্ছে তুমি যে মোটেলে থাকবে রাত 8টা 9টার পর হাঁটাহাঁটি করবে না বেশি, এখানে আসলে ঝামেলা হয়। তো বলছে কি ঝামেলা? ঝামেলা মানে ঝামেলা, ডিস্টারবেন্স, উই ডোন্ট ওয়ান্ট দ্যাট। তুমি 8টার পরে 8টা 9টার পরে হোটেলে আর করবে না। আর তুমি বেরোবেই বা কেন, ঠান্ডার সময় তোমার হিটিং কাজ করছে না আমাদের এখানে ঠিক মতো, এবং ওই যে প্যাসেজটা মানে করিডোর ওখানেও কাজ করে না ঠিক মতো। তো যাই হোক, ওনার কোনো চয়েস নাই, অ্যান্ডির দাদা ওখানেই উঠেন এবং যখন যান রুমটা ওনাকে খুলে দেন। খেয়াল করেন যে রাস্তা মানে যে প্যাসেজের দুই পাশে রুম আছে, এবং লাস্টে যে রুমটা ওনাকে থাকতে দিচ্ছে তার অপোজিট আরেকটা রুম, এবং এর মাঝখানে কিছু দূর কয়েকটা রুম নাই আর কি, মানে জায়গাটা মানে পুরোপুরি আপনার বন্ধ। ওখানে কি আছে বা একটা রুমই অত বড় কিনা উনি বুঝতে পারেন না। যাই হোক, যে রুমটা তাকে থাকতে দেয় সেই রুমটা মোটামুটি সাইজ ঠিক আছে, মানে একজন মানুষ থাকার জন্য সিঙ্গেল বেডরুম। উনি ওঠেন, উঠে ওখানে মোটামুটি চেক ইন করেন, ফ্রেশ ট্রেশ হয়ে উনি থাকেন। তো রাত্রেবেলা উনি বসে আছেন, একসময় চিন্তা করে যে নাথিং টু ডু, শুয়ে পড়েন। তখন পর্যন্ত হিটিং এও কোনো কলাপস করেনি, ভালোই করতেছে। তো উনি ঘুমায় যান। তো উনি যখন ঘুমায় যান, এক সময় উনি ঠান্ডা লাগতেছে ওনার, উঠে বসে দেখে যে উনি নর্মাল একটা গেঞ্জি পরে ঘুমাইছিলেন, গায়ে কোনো ভারী কাপড় নাই, জাস্ট কমফোর্টার, এবং দেখে বেশ ঠান্ডা হয়ে আছে রুমের ভিতরে। তো উনি বলছেন যে ওই যে বলছে যে হিটিং সিস্টেম কাজ করে না এটা। তো উনি তাড়াতাড়ি উঠে উনি করতে যান, কাপড় পরাতে যান, গায়ে চাপাতে যান।
তো এর মধ্যে উনি শোনানো রুমের দরজা নক হচ্ছে, টক 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 করে নক হচ্ছে। তো উনি জিজ্ঞেস করে যে হু ইজ দিস, কোনো উত্তর নাই। এবং উনি আবার জিজ্ঞেস করে হু ইজ দিস, এবং তখনও কেউ সাড়া দিচ্ছে না। কিন্তু কিছুক্ষণ চুপ করে থেকে আবার উনি মানে চিন্তা করে গেটের সামনে যায়, জিজ্ঞেস করে হু ইজ দিস, কোনো উত্তর নাই। তো উনি আবার ব্যাক করে বিছানায় শুতে যান আর কি। এই সময় আবার নকটা পড়ে দরজায়, তো হু ইজ দিস। তো ওই পাশ থেকে একটা নারী কণ্ঠে বলতেছে ম্যারি, এরকম মানে ফিস ফিস করে বলছে ম্যারি। কিন্তু কণ্ঠটা এমন ভাবে বলছে যে উনি ওনার মনে হচ্ছে যে ওনার গুজবাম্প হয়ে গেছে ঘাড়ের কাছে। হি ওয়াজ কাইন্ড অফ স্কেয়ার্ড, সে একটু ভয় পেয়ে যায় যে এরকম ভয় বলতেছে। তো উনি বলতেছে, আবার জিজ্ঞেস করে হু ম্যারি, হ্যাঁ বলে উনি আস্তে করে দরজাটা আস্তে করে খুলে ফেলেন। তো দরজাটা যখন খুলে ফেলেন উনি দেখে ওই পাশে কিছু নাই, ঠান্ডা একটা বাতাস রুমে প্রবেশ করলো আরো, কারণ করিডোরটা আরো ঠান্ডা। এবং দেখতেছে যে করিডোরের সামনে ওই যে দরজাটা ওখানে, দরজাটার ওইখানে আপনার একটা দাঁড়ায় আছে, একটা মেয়ে দাঁড়ায় আছে। আর মেয়েটা যে দাঁড়ায় আছে দরজাটা খুলে, সে কিন্তু পুরো দেখতে পাচ্ছে না, কৃষ্ণাঙ্গ মেয়ে, মানে একজন ব্ল্যাক মেয়ে দাঁড়ায় আছে, মানে চেহারাটা ভালো দেখা যাচ্ছে না। তো উনি জিজ্ঞেস করতেছে যে তুমি কি আমার দরজা নক করছিলে একটু আগে? তো বলতেছে ইয়েস। বলে কি? বলে কি আমি ভয় পাচ্ছি। কেন? বলে কি আমাকে ওরা আমাকে ধরে নিয়ে যেতে আসবে। তো কে তোমাকে ধরে নিয়ে যেতে আসবে? নো, হুজ গোনা কাম টু গেট ইউ। তো বলতেছে ওরা আসবে। হ্যাঁ, আমি ভয় পাচ্ছি। তো বলতেছে যে তুমি কি মানে তুমি হোটেলের ইকে জানাইছো ম্যানেজারকে? তুমি এটা কিছু না বলে গেটটা ঠাস করে লাগায় দেয়। তো উনি রুমের মধ্যে ঢুকে ঢুকে একটু শব্দ হয়ে যায়, কি বললো? এসে বললো যে ম্যারি ধরে নিয়ে যেতে আসবে। এবং বেশ উনি চিন্তায় পড়ে। তো চিন্তায় পড়ার পর উনি আবার যে বিছানায় বসে, এবং কিছুক্ষণ পর যথারীতি আবার ওনার দরজা টকটক করে নক হচ্ছে। আচ্ছা। তো উনি জিজ্ঞেস করে হুজ দিস, এবং এবারও কোনো উত্তর নাই, মানে সেম থিং, দরজার মধ্যে ঠকঠক টকটক করে নক হচ্ছে, কোনো উত্তর নেই। তো উনি এবার উঠে বলতেছে যে তুমি কি সেই ম্যারি, আর ইউ দ্য ম্যারি, আর ইউ ম্যারি, তুমি কি আমাকে করতেছো, মানে আর ইউ নকিং এট দ্য ডোর? তো ওই পাশ থেকে আবার বলছে ম্যারি। তো উনি এবার গেট খুলছে, এবার দেখে ওনার দরজাতেই দাঁড়ায় আছে কৃষ্ণাঙ্গ মেয়েটা। সে বলছে আমি ভয় পাচ্ছি, আমাকে ধরে নিয়ে যেতে আসবে। তখন উনি রাগ করে উঠছে, একটু রাগ করে উঠে বলছে যে তুমি কে, আমি চিনি না, তুমি আমার রুমের দরজা নক করতেছো রাতের বেলা, হোয়াটস গোয়িং অন, তোমার কি কোনো প্রবলেম আছে? তাহলে তুমি এক কাজ করো, হোটেলের ইকে ডাকো, আমি ডাকতেছি রিসেপশনকে, দাঁড়াও, মানে তাহলে তোমার কি প্রবলেম, অথবা ইউ ক্যান টেল মি দ্য প্রবলেমটা কি। এই বলে উনি ঘুরে যায়, ওখানে যে একটা বেলের মতো ছিল আর কি, সুইচের মতো, এটা চাপ দেয়। তো চাপ দিতে যে তাকায় ফিরে তাকায় দেখে যে মেয়েটা নাই দরজায়। তো মেয়েটা দরজা নেয়, উনি বলে কি ব্যাপার, কোথায় গেল? সো হি গট কিউরিয়াস। উনি আমার ভাবে যে আমি কি মানে এমন কিছু দেখলাম যে মানে কাউকে অফেন্ডেড করে ফেললাম, বা মেয়েটা আসলে প্রবলেমে ছিল। উনি নিজের রুমে দরজা খুলে উনি হাঁটে, দেখে যে ওই প্যাসেজটার মধ্যে লাইট নাই, অন্ধকার হয়ে আছে। আচ্ছা। আর সামনের যে রুমটা, সেটার দরজা একটু খোলা। তো উনি করে কি আস্তে আস্তে যায়, যে ওই রুমে ঢুকে উনি দেখে অন্ধকার, মানে ওই রুমের ভিতরে দেখা যাচ্ছে না, আমার লাইক জমাট বাঁধা অন্ধকার টাইপের। তো উনি আবার ফিরে আসে রুমে এসে খুঁজে দেখে কিছু পায় না। ওনার নিজের ব্যাগ ঘেটে যে ওনার যে একটা লাইট ছিল ওই সময়কার, এরকম বড় লাইট পাওয়া যেত রাসেল ভাই, সেই লাইটটা খুঁজে উনি বের করে পথ চলার জন্য, ওইটা নিয়ে আসে। এসে উনি ওই রুমের দরজার মধ্যে ঢুকে লাইটটা জ্বালায়। লাইট জ্বালায় হয় কি, উনি যেটা দেখে, মানে এটা মানে ভেরি মানে একটা ডেঞ্জারাস থিং ওনার জন্য, যে মেয়েটাকে দেখছে ওই মেয়েটা দড়ি থেকে ঝুলে আছে, লাইক গলায় দড়ি নেওয়া টাইপের, এরকম ঝুলে আছে। এবং ওনাকে দেখে ঠাস করে চোখ মেলে মেয়েটা, ফট করে চোখ খুলে ফেলে। এটা দেখে উনি মানে লাইটটা ফেলে দিয়ে লাফ দিয়ে বের হয়ে আসে রুম থেকে। বের হয়ে আসে উনি খুবই ভয় পায়, করিডোর ধরে দৌড়ে যায়, নিচে যেয়ে ম্যানেজারের সাথে চিৎকার চেঁচামেচি শুরু করে। ম্যানেজার ঘুমাচ্ছিল, ম্যানেজার উঠে আসে, এসে বলে কি হয়েছে? বলে আমাকে তোমরা কোথায় রাখছো, এখানে একটা মেয়ে আত্মহত্যা করছে, সেখানে তোমরা এই কোয়াইট বলে ওকে চুপ করায়, বলে কি বি কোয়াইট বলে নিয়ে আসে, ওকে হাত ধরে নিয়ে আসে উপরে। এসে করিডোরে দেখে ঠিকই লাইট জ্বলতেছে, এবং ওই যে রুমটা বন্ধ। আচ্ছা। এবং ওনার যে বাতিটা পড়ে আছে সেটা দরজার সামনে পড়া, ওনার লাইটটা পড়া, এটা বন্ধ, ওই রুম বন্ধ। বলতেছে এই রুমে কেউ থাকে না, তুমি কেন বেরিয়েছো? বলে কি আমার এখানে নক করছে। বলে কি তোমার রুমে যে নক করছে তুমি কেন বেরোলে? ইউ শুডন্ট হ্যাভ কাম আউট, তোমাকে বলা হয়েছে না রাত্রেবেলা বেরোতে না? বলতে তোমরা এখানে জ্যান্ত লাশ রেখে দিছো, এইখানে মানুষ ফাঁসি নিছে, এখানে কেউ আসে, চিল্লাচিল্লি শুরু করছে। তখন ম্যানেজার তাকে ডেকে বসাচ্ছে, ডকায় বলে তুমি একটু বসে ম্যানেজার বেল চাপ দিয়ে আরেকজনকে আনছে রুমকে। সে আসে, এসে বলছে যে তুমি চাবি নিয়ে আসো সামনের রুমে। সো ওই লোক চাবি নিয়ে আসছে, আসার পর ওনাকে নিয়ে গেছে, যে ওই রুমটা খুলে দেখে যে রুমটার মধ্যে কিছুই নাই, লাইট মারে, রুমটা পুরো অন্ধকার, আসবাবপত্র আছে, সব কিছুই নেই। বলছে যে ইজ ইট পসিবল যে কাউকে মেরে ঝুলায় রাখলে তুমি যতটুকু টাইমে আসছো লাশটাকে সরায় নাও? বলে নো। তখন বলতেছে যে এখানে একটা অকারেন্স ঘটছিল অনেকদিন আগে, এবং সেই অকারেন্সটা প্রায় মানুষ এরকম
কিছু একটা দেখে। ম্যারি নামে একটা মেয়ে এখানে বাসা থেকে পলায় আসছিল এবং সে এখানে থাকে এবং রাতের বেলা সে গলায় দড়ি নেয়। আচ্ছা। হ্যাঁ, সে ফাঁসি নিয়ে মারা যায় এবং অনেকেই এখানে এটা দেখে এবং এর জন্য তোমাকে বলা হয়েছে রাত্রের বেলা এখানে বেরোতে না। এবং অনেক জায়গায় হোটেলে সেট আপ করা থাকে এরকম জিনিস, আমাদের এখানে সেট আপ কিছুই নাই। এবং দ্যাট ওয়াজ ওল্ড এজ, মানে ওই সময় কিন্তু এরকম সেট আপ ওইভাবে হতো না রাস্তায়। হ্যাঁ, এখন যেমন বাণিজ্যিক ভাবে এগুলো হয়ে গেছে। তো বলে যে তোমাকে এর জন্য মানা করেছিল বেরোতে না। উনি বলে আমি রুমে থাকবো না, আমি তোমাদের লবিতে বসে থাকবো, আমি তাও রুমে থাকবো না। তো যাক, ওনাকে রুমে নিয়ে আসে, লবিতে উনি রাত কাটায়, সকালবেলা উনি বের হয়ে চলে আসে। সো এটা ওনার একটা এক্সপিরিয়েন্স ছিল। বাট রিলেটেড টু দিস, বাই সেইং দিস, রাসেল ভাই আমি বলতে চাই, এই যে কারিনের ব্যাপারটা আমি বলি, হ্যাঁ, দিস ইজ অল লিঙ্কড আপ। মানুষ কিন্তু সে ম্যারিকে বা কাউকে দেখে না। যেটা হয় যে ও যে মারা গেছে, ওর সাথে যে কারিন যে আছে সে ওখানেই রয়ে গেছে এবং সে কিন্তু মানুষকে বারবার দেখা দিচ্ছে, রিকল করাচ্ছে জিনিসটা। এবং কারিনের মূল পারপাসটাই হচ্ছে বারবার দেখানো যে দিস, মানে এই আত্মাটা এক্সিস্ট করে, এই আত্মাটা এখানে এসে দেখাচ্ছে, এটাই তার পারপাস এবং সে ভয় দেখায় মানুষকে। অনেক ভালো লাগবে, তো চলুন শুনে আসি ঘটনাটি। স্টেডিয়াম। আসসালামু আলাইকুম লিসনার্স। আসসালামু আলাইকুম রাসেল ভাই। থ্যাংক ইউ রাসেল ভাই, আবারও আপনাকে জানাতে চলে আসছি। না, মাই প্লেজার। এই আপনার, আমি আজকে যে ঘটনাটা বলবো রাসেল ভাই, সেটা 2016-তে আমাকে অলরেডি নক করেছিলাম। আপনাকে বলেছিলাম যে উনি আমাকে নক করেছিল। নক করার সময় আপনার তিনি এতটুক পর্যন্ত, মানে ঘটনার পুরাটাই তো বলতে পারে না, যে কটুক ঘটেছে সে কটুকই 2016-তে আমাকে বলেছিল। কিন্তু আমি আসলে তাকে হেল্প করতে পারি না এই মুহূর্তে। আমি কি বা হেল্প করব। আচ্ছা। তো রিসেন্টলি আমি রাসেল ভাই তাদের বাসায় যাই। তো কি হয়েছে ঘটনাটা সেটা প্রথম থেকেই বলি। তো আফরিন নামের যে মেয়েটি, সেটা উনি একজন ইউনিভার্সিটির ছাত্রী, ঢাকার একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে। ওনার বাবা থাকতেন আমেরিকাতে, আর সাথে থাকে হচ্ছে মা, ভাই। ওদের বাসা হচ্ছে উত্তরায়। আমি উত্তরের কথাটা বললাম, উত্তর একটা বাড়ি, তারা নিজেরাই বাড়িটা করেন আর কি। তো 8তলা 9তলায় সেই বাড়িতে তারা থাকতেন ফুল ফ্যামিলি। আচ্ছা। তো ঘটনা আসলে রাসেল ভাইকে কার সাথে কখন কোনটা ঘটে, কিভাবে ঘটে, এটা কারোর সাথেই কেউই জানে না, কেউই জানবে না কখন ঘটে যাবে। তো ওনার সাথে যে ঘটবে, ওনার সাথেই বা ঘটতে পারে, এরকম কিছু উনি কখনো কল্পনা করেনি, বা এরকম কোনো কিছুর সাথে কখনো তার এক্সপিরিয়েন্স কারো কাছ থেকে শোনেও নাই। বা ভূত এফএমে আমাকে ডেকে বলবে যে এরকম ঘটনা তার সাথে ঘটছে, এটাও সে কখনো হয়নি। তো প্রথম দিন থেকে শুরু করি। তো সে তার আজকের যে ঘটনা, একটু আগে যেটা বললেন মে মাসের ঘটনা, আমার ঘটনাটাও কিন্তু অলমোস্ট মার্চ থেকেই শুরু, মেতে বা জুনে যে। এবং যিনি বলেছেন তিনিও একজন ডাক্তার। হ্যাঁ, না, যিনি বলেছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো প্রথম দিন, একদম প্রথম দিন সাধারণভাবে ওনারা এসব ব্যাপারে কখনো অবগত ছিলেন না, এরকম কোনো কিছু ঘটবে তাদের সাথে এরকম জানতেন না। তো প্রথম দিন আর কি, পরের দিন ইউনিভার্সিটি আসলে ক্লাসটা সবাই বাঙ্ক করবে ফ্রেন্ডরা মিলে। তো সব ফ্রেন্ডরা মিলে বাসায়, পরের দিন প্ল্যান ছিল যে কোথাও যাবে, ঘুরতে ঘুরতে বেড়াতে যাবে আর কি। সেদিন রাতের বেলা তো কোনো কাজ নাই, পরের দিন ইউনিভার্সিটিও নাই। তার ইচ্ছা হলো যে সারা রাত মুভি দেখবে। ইভেন সে ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছিল যে কোন মুভিগুলা দেখা যায়। তো কয়েকটা মুভি সে সিলেক্ট করে রাত 11টা থেকে শুরু করে। তো রাত 2টার দিকে তার মা তার রুমের মধ্যে ঢুকে যায়, ঢুকে বলে যায় তুই ঘুমাচ্ছিস না কেন, তোর চোখের নিচে কালি পড়ে গেছে, তুই ঘুমা, এত রাত জাগছিস কেন, তোর ইউনিভার্সিটি নাই। তখন সে বলে যে না, আমার তো আসলে ইউনিভার্সিটি কালকে আমরা সব ফ্রেন্ড মিলে করবো না, তো এক কাজ, আমি রাত্রেবেলা মুভি দেখবো, তুমি ডিস্টার্ব করো না, আর যাওয়ার সময় আমার লকটা টিপ মেরে যাও, ভিতরটা লক করে যাও, বারবার ডিস্টার্ব করো না। 3টার দিকে সিনেমা দেখার সময় তো স্পিকার চলছিল, স্পিকার হঠাৎ বন্ধ করে শোনো যে তার দরজাকে নক করছে। তো ভেতর থেকে এসে বলে আম্মা তুমি ঘুমাই যাও, তো আমি পরে ঘুমাবো। তো ওইখান থেকে কোনো শব্দ আসে না, বা তার মা চিৎকার করে বলছেও না যে এই ঘুমাচ্ছিস না কেন। সে নক করেছে, জাস্ট নকের রিপ্লাই দিল যে আম্মা তুমি ঘুমাও তো। তো সে জানে যে তার মাই হয়তো নক করেছে। ফজরের আজান তখন দিবে বা 15-20 মিনিট পরে হবে আর কি। তো এমন সময় সে আবারও স্পিকার বন্ধ করলো। প্রথমে নকের সাউন্ড শুনে স্পিকার বন্ধ করলো, দিয়ে নক করছে কি জানি। তখন সে বলল আম্মা তুমি ঘুমাও না, আমি ঘুমাই যাব। তো এটা বলার পর এই কথাটা পুরাটা ইকো হলো, আরেকবার রিপিট হলো। তখন সে বুঝে গেল যে আসলে রিপিট হওয়ার তো কোনো চান্স নাই, কারণ পুরো বাসাটা তো খালি না,
খালি হলে হয়তো ইকো হতো, খালি হলে যেরকম ইকো হয় সেরকম ইকো হলো, কিন্তু বাসা তো পুরা আসবাবপত্র আছে, তো তার তো মানে ইকো হওয়ার চান্সই নাই। তো সে করলো কি, আচ্ছা ভাল লাগছে না, এমন সময় পিসিটা অফ করে সে বেডে চলে গেল। ঘুমানোর সাথে সাথে লাইট বন্ধ করে অ্যাজ ইউজুয়াল সেভাবে লাইফ লিড করে সেভাবে কাঁথা গায়ে দিয়ে জাস্ট চোখটা বন্ধ করতে তার মুখটা কে যেন চেপে ধরলো। অস্বাভাবিক চাপ মুখের মধ্যে, চাপ দিয়ে চেপে ধরেছে, সে ছুটাতে পারছে না। কে চেপে ধরছে মানে আমি রাসেল ভাই কিভাবে বলবো, আমরা যদি কেউ আপনার মুখ চেপে ধরে আপনি নিশ্চয়ই কি চেষ্টা করবেন, আগে তার হাতটা সরানোর চেষ্টা করবেন। সে দেখছে একটা কবজি তার মুখ চেপে রাখছে, কোনো হাত সে ফিল করতে পারছে না। এটা কবজি তার মুখের মধ্যে হাত দিয়ে চেপে ধরেছে। অনেক চেষ্টা করছে, দুয়া কালাম পড়ছে, কিছুতেই লাভ হচ্ছে না। আর সে কোনো হাত ফিল করছে না। ওই যতটুকু মুখের মধ্যে চেষ্টা করে যাচ্ছে ওইটা ছোটানোর জন্য, মুক্তি পাওয়ার জন্য কান্না করছে, চিৎকার করার চান্স পাচ্ছে না, চিৎকার করার শব্দ পাচ্ছে না। আর বোবা ধরার তো কোনো চান্সই নাই। মাত্র শেষ হলো বেটে আজানের আল্লাহু আকবার পড়ার সাথে সাথেই মনে হলো ওই রুম থেকে একটা বিশাল বড় বোঝা বের হয়ে গেল, অনেকগুলো মানুষ বের হয়ে গেল, জানালা টালা ভেঙে যাওয়ার মতো অবস্থা, কিন্তু কিছুই ভাঙে নেই। লাইট জ্বালালো সে কোনো মতে তার কন্ডিশন দেখার জন্য। সে দেখলো তার কন্ডিশন দেখার আগে পুরো রুমের অবস্থা দেখলো, যে জুতার পায়ে, জুতার সোলের মধ্যে যদি কাদা লেগে থাকে যেরকম ছোপ ছোপ দাগ, সেই কাদার পরিবর্তে খালি রক্তের ছোপ ছোপ দাগ, অনেকগুলা আঁকা বাঁকা ছোপ ছোপ দাগ, মনে হচ্ছে অনেকগুলো মানুষ হেঁটেছে রুমের মধ্যে। আর তার মুখের কন্ডিশন আয়নায় দেখলো যে তার ঠোঁট টোট কেটে গেছে, জিহ্বার সামনে দিয়ে প্রায় অনেকটুকু কেটে গেছে, এত জোরে চাপ দিয়েছিল তাকে। আচ্ছা, সে তার মাকে তার ভাইকে বিষয়টা বলে। তার মা আর ভাই জিনিসটা প্রথমে শুনে তেমন একটা রিয়াকশন দিতে পারেনি। যখন রুমে নিয়ে আসার পর দেখালো যে এই দেখো এই ছোপ ছোপ দাগ এই কোথার থেকে আসছে, আমি নিজে দিয়েছি রক্তের ছোপ ছোপ দাগ, তখন তারা হতভম্ব, তারা কোনো কথা বলবার মতো ভাষা পাচ্ছিল না। তখন ভোর 4টা, কোনো মতে রাতটা কোনো মতে পার করে পরের দিন তারা মানে সে ডিসাইড করে যে এরকম ভাবে তো থাকা সম্ভব না, আর থাকলেও তার মাসার নিজেদের ফ্ল্যাট, তার মার সাথে থাকতে হবে, কিছু একটা ব্যবস্থা তো করতে হবে। সে তার মার সাথে সেদিন রাতের থেকে থাকা শুরু করলো। মার্চ থেকে রাসেল ভাই বললাম যে মার্চ গড়িয়ে মে চলে আসলো। এর মাঝে সে যতদিন তার মার সাথে শুয়েছিল তেমন কোনো প্রবলেম হয় নাই। তো এরপরে পরীক্ষা, সেমিস্টারের পরীক্ষা, তো সে বলেছে যে আমাকে তো আমার রুমে থাকতে হবে, পড়তে হবে, মা তুমি একটা ব্যবস্থা করো, একটা মেয়ের একটা ব্যবস্থা করে আমার সাথে থাকতে পারে, ঘুমাতে পারে। আর তাদের বাসায় একটা বুয়া ছিল। এই ঘটনা শোনার পর আর ওই মুহূর্তে বুয়ার ওই রুম দেখার পর পরের দিন সে চাকরি ছেড়ে দেয়। তো ওই মেয়ে তার সাথে থাকা শুরু করলো। পরের দিন পরীক্ষা, রাতের বেলা পড়ছে, রাত্রে 1টার মধ্যে তার ঘুম চলে আসলো এবং সে ঘুমাতে যাওয়ার সময় ওই লাইট জ্বালিয়ে এসে ঘুমানোর, ওই দিন থেকে লাইট জ্বালানো তার ঘুমানোর সময়। তার মার সাথে থাকা অবস্থায় লাইট জ্বালানো, তার মা আবার সহ্য করতে পারে না লাইট জ্বালানো অবস্থায়। তো সে শুলো, ঘুমালো, জাস্ট চোখ বন্ধ করলো, হঠাৎ করে একটা শব্দ হলো। তার খাটের পাশেই জানালা, সে দেখলো জানালার বাইরে যে মেয়েটা তার সাথে ফ্লোরে ঘুমায় সেই মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে, ভেসে আছে অবস্থা। মানে 8তলা রাসেল ভাই, 8তলা ইম্পসিবল। সে ডান পাশ কাত হয় দেখে মেয়েটা যে ফ্লোরে যে জায়গায় শোয় সে জায়গায় মেয়েটা নাই। সে এক দৌড়ে তার মার কাছে যায়, আবারও মাকে জিনিসটা বলে, মা আবার ভাইকে জানায়, নিয়ে আসে তাদের রুমে। নিয়ে আসার পর দেখে মেয়েটা ফ্লোরে ঘুমোচ্ছে। এরকম ভাবে আরেকদিনও একটা হয়েছিল যে সে বাসায় আসে, বাসায় আসার পর দেখে একটা লোক তার পিসির মধ্যে বসে আছে। তার দৌড়ে তারপর মাকে যেয়ে দেখায়, মাকে ডাইকে নিয়ে আসে, দেখে রুমের মধ্যে কেউ নাই। তো এরকম ঘটনাগুলা ঘটে যাওয়ার পর থেকে তার আর একার মানে ওই রুমটার প্রতি তার ভরসা উঠে যায় যে ওই রুমে থাকা যাবে না। সে তার মার সাথে থাকা শুরু করলো এবং পার্মানেন্টলি এখানে টেবিলও তার মার রুমে নিয়ে আসে। তো সেদিন আসল ভাই মা মানে যেদিন ঘটনা ঘটে তার কয়েকদিন পরে তার মাও জিনিসটা ফেস করে। কিভাবে ফেস করে? আর তার অত মধ্যে তার ভাবি, তার ভাই সবাই জেনে গেছে তার বাসার মধ্যে যা ঘটছে তা ভালো ঘটছে না। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, তখন রাসেল ভাই সে আমাকে নক করেছিল 2016-তে যে আলী ভাই আমি এরকম বিপদে পড়েছি, আপনার জানা মতে কেউ আছে কিনা, আর আমি কাউকে বলতে পারছি না, আর কেউ যে বিশ্বাস করবে এরকম লোকও পাচ্ছি না। আমি রাসেল ভাই বলেছি আমি পাইলে মানে যদি কাউকে পাই তাহলে আমি হেল্প করতে পারবো, কিন্তু আসলে আমি এত ব্যস্ত ছিলাম যে আমি আসলে কিছু করতে পারিনি বা কাউকে জানাতেও পারিনি বিষয়টা। আমি নিজেও ভুলেই গিয়েছিলাম রাসেল ভাই এট দ্য এন্ড অফ দ্য ডে। তো আমি যখন আবার পরে নেক্সট স্টেজে আসি,
সেদিন রাত্রেবেলা তার মা তার সাথে শুয়েছিল। মার ঘুম ভাঙে হঠাৎ করে, চশমা পরে পরিষ্কার করে বাথরুমে যেতে যেতেই তো তার মার সাথে সে যখন থাকতো তখন বাথরুমের আলোটাতেই থাকতো, রুমের আলো জ্বালিয়ে তার মা ঘুমাতে পারতো না। তো বাথরুমের দরজাটা পুরাটা খুলতেই পুরো আলো যখন মোটামুটি আলো যখন তার মেয়ের খাটের পর্যন্ত পৌঁছালো, সে দেখলো যে তার মেয়ের পাশে একটা লোক দাঁড়ানো, দেয়ালের মধ্যে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তো এই কে, চোর নাকি, এই কে ওখানে, এরকম বলতেই যে লোকটা তার মেয়ের পাশে দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে ছিল, সে তার দিকে তাকালো। আর সেই লাল বিবর্ণ মানে লাল চোখ, তার মা, আমি তার মার সাথে কথা বলেছি রাসেল ভাই, এই লাল চোখ, এরকম চোখ সে আগে কখনো দেখে নাই। লাইট জ্বালাতেই সব উধাও, এবং সেই আগের মতো রুমের মধ্যে পায়ের মানে সোলের দাগ, জমাট বাঁধা রক্ত। তার ভাইকে ডাকলো, তার ভাই বলল যে একটা ব্যবস্থা তো বিহিত করতেই হবে, এরকম হতে থাকলে তো সম্ভব না। তার ভাই পরের দিন কি হলো, তার ভাই যে মসজিদে নামাজ, তার ভাই আসলে নামাজ কালাম 5 ওয়াক্তই পড়তো সবসময়, এবং তাদের বাসায় এমন না যে কেউ নামাজ পড়তো না, সবাই নামাজি মানুষ ছিল। তো তার ভাই যে মসজিদে, পাশের বাসা, সেই মসজিদে সেদিন আবার শুক্রবার ছিল, তো হুজুরকে জানায়। তো রাসেল ভাই খুব বেশি দিনের আগের ঘটনা, তার হুজুরকে নিয়ে আসার পর তো হুজুর খুব আহামরি সাজেশন দিতে পারলো না, বলে যে আপনারা এরকম আমল করেন আর সূরা ইখলাস না, ফালাক আর নাস পড়ে সারা শরীর বন্ধ করে ঘুমান, হয়তো এই জিনিসগুলো আর ফেস করবেন না। আর আপনি যদি চান তাহলে আমি একজনকে অ্যাড্রেস দিতে পারি, আপনি চাইলে তার সাথে দেখা করতে পারেন। তো দেখা করতে করতে যেতে যেতে যাত্রাবাড়ি ক্রস করে সে নন্দীপাড়া, সেই নন্দীপাড়াতে একজন লোক লোকের সাথে সেই লোক দেখা করে, ভাই দেখা করে, আফরিনের ভাই দেখা করার পর সেই লোককে তাদের বাসায় নিয়ে আসে। লোক বাসায় ঢুকার সময় বলে যে আমি এই বাসায় ঢুকবো না, আমি আপনাদের বাসায় ঢুকবো না, আমি ছাদে চলে যাব, আমাকে একটু ছাদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। তো তাকে ছাদে নিয়ে যায়। ছাদে নিয়ে যাওয়ার পরে বলে যে আমাকে একটা আয়না দেন আর সরিষার তেল দেন। আয়নার সরিষার তেলের মধ্যে কি জানি ঘোরালো, কিছুক্ষণ ঘোরানোর পর বলে যে আচ্ছা আপনাদের বাসায় আমি যেতে পারবো মাগরিবের ওয়াক্তের পর, মাগরিবের নামাজের পর। আমাকে এমন ব্যবস্থা করেন খাওয়া দাওয়ার এখানে, আমি মাগরিবের নামাজের পর আপনাদের ঘরে ঢুকবো, ততক্ষণ আমি ছাদে থাকবো, একটা চেয়ার দিলে খুব ভালো হয়। তো উনি ব্যবস্থা করে, মাগরিবের ওয়াক্ত আসে। সেই ভাইয়া তাকে নিয়ে, যেহেতু পরের দিন শনিবার ছিল, আপনার শনিবারে ব্যাংক বন্ধ থাকে, সে একটা ব্যাংকে চাকরি করতো আর কি। তো সেই ভাই আর কি তার মাগরিবের নামাজ পড়ে জাস্ট, সে যখন তার পাশেই ছিল, কয়েকটা লোক পরেই ওই হুজুর যে লোকটা আসছিল তার সাথে, সেই লোক ছিলেন মসজিদে। সালাম ফিরানোর পরে লোকটাকে সে আর পেল না। বাসায় আসলো এবং অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করলো, মাগরিবের ওয়াক্তের পর তাদের বাসায় আসার কথা, কিন্তু ওই লোক একদম মসজিদ থেকেই গায়েব, কোনো খবর নাই, কিচ্ছু নাই, ফোনে পাওয়া যাচ্ছেই না। তো পরে উনি বাসায় গেলেন এবং তার মাকে বললেন যে দেখো আমি একজনকে নিয়ে আসছিলাম, তোমরা তো জানো, কিন্তু আমি ওনাকে আর পাচ্ছি না ফোনে, ওভার ফোনে তাকে আর পাওয়া সম্ভব হচ্ছে না। তুমি এক কাজ করো, আমরা যদি দেখি যে এরকম কন্ডিশন আজকে রাতেও ঘটে, কালকেও ঘটে, তাহলে আমরা এই ফ্ল্যাট ছেড়ে অন্য বাসা নিয়ে নেব, এটা ভাড়া দিয়ে দিব, কারণ এইভাবে থাকা সম্ভব না। আফরিন ওর পড়াশোনা করতে পারছে না, কাউকে বলতে পারছে না, দেখা যায় কোনো না কোনো দিন দেখা যায় মুখে দাগ, খামচির দাগ, এগুলি খুব অস্বাভাবিক ঘটনা। এবং তার ওয়াইফ মানে ওনার ওয়াইফও থাকতে চাচ্ছে না এই বাসার মধ্যে, কারণ ভয়ঙ্কর অবস্থা। তো রাস্তায় প্রতিদিন এরকম ঘটনা ঘটছে। ওই দিন রাতের বেলা তো তার ওয়াইফ, ওই দিন রাতের বেলা আবার তার শালা, মানে ওই ভাইয়াটার শালা আসে, মানে ওয়াইফের ভাই আর কি, যে এই যে ঘটনা ঘটছে এটা দেখার জন্য, যে তাদের বাসায় কি হচ্ছে না হচ্ছে। সে খুব সাহস করে চলে আসে বাসায় থাকার জন্য। সবচেয়ে আশ্চর্যজনক রাসেল ভাই, এটা কখনো সম্ভব হবে, মানে সম্ভব না, কখনো আমি এরকম ঘটনা শুনি নাই কারো কাছে। সেদিন রাতের বেলা এই রুমের মধ্যে তার মা, আফরিনাপুর মা, উনি এবং তার ভাবি শোয়, এবং ভাবির যে ভাই তার দুলা ভাইয়ের সাথে তাদের রুমে শোয় আর কি। আর যে মেয়েটা ছিল সে মেয়েটা ফ্লোরে শোয়। রাত্রে 3টার দিকে হঠাৎ করে মনে হয় যে পুরান ঘড়িগুলার যে সাউন্ড গুলা, ঘন্টার এরকম ঘন্টার একটা সাউন্ড আসতে থাকে হঠাৎ করে। এই সাউন্ডের মাঝে তার মার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর তার মা লাইট জ্বালায়, এবং লাইট জ্বালানোর পর যা দেখে তা অকল্পনীয়। আপনি হঠাৎ করে ঘুম থেকে উঠে আপনার রুমের মধ্যে এটা দেখলে আপনিও খুব অকল্পনীয় সিচুয়েশনে পড়বেন রাসেল ভাই। সে দেখে যে ওই যে মেয়েটা ফ্লোরে ঘুমিয়েছিল তার ঠিক পাশে একটা কফিন, কালো কালারের একটা কফিন রাসেল ভাই, কালো কালারের কফিন। ওকে, কফিনের উপর দিয়ে ঢাকনা দেওয়া, এবং এই কফিন কোথা থেকে আসলো, এটা ঢুকাতে গেলেও তো 4-5 জন মানুষ লাগে, এত ভারী কফিন।
কফিনটা খুললো তার ছেলে, এবং খোলার মতো সাহস পাচ্ছিল না। ওই ছেলেটা যে ছিল, শালা যে ছিল, সে ওই সাহস করে খুলে ফেললো। খুলে ফেলার পর সবাই খুব হতভম্ব হচ্ছে, আমি জানি যারা শুনছে। আসলে ভেতরে কিছুই নাই, রক্তে মোড়ানো একটা কাফনের কাপড়, একটা আতর, আর কিছু চা পাতার প্যাকেট। খুব অদ্ভুত লাগে। ওই দিন রাতের বেলা তারা পুলিশকে ফোন দেয়, কিন্তু পুলিশ আসবে বলে তাদের বাসা মনে হয় খুঁজে পাচ্ছে না। পরবর্তী ওই দিন রাতের বেলা আসে নাই। পরের দিন সকালবেলা পুলিশ যখন আসে, বাসার মধ্যে কফিনের ভিতরে এই মুড়ানো, রক্ত মুড়ানো, মানে পুলিশও কোনো এভিডেন্স খুঁজে পাচ্ছে না আসলে কিসের ভিত্তিতে তারা কোনো কেস বা জিডি করবে। তো তারপরেও তারা বলে যে আপনারা একটা জিডি করে রাখেন, বাকিটা পরে দেখা যাবে, কফিনটা সরায় ফেলেন, আর যদি পারেন বিষয়টা আমাদেরকে পরবর্তীতে কোনো প্রবলেম হলে আমাদের জানাবেন। পুলিশ এই বলে চলে যায়। সেদিন দুপুর 12টার দিকে খবর আসে, আমেরিকায় তখন রাত 2টা, আর বাংলাদেশে সকাল 12টা, দুপুর 12টা। ওইখানে যে পাশের বাসার যে মহিলা, উনিও বাংলাদেশী। তার হাজবেন্ড মানে ওই ফোন দেয়, মোবাইল ফোনে, মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে ফোন আসে। ফোন আসার পর বলে যে আপনার হাজবেন্ডের অবস্থা খুব খারাপ, উনি হসপিটালাইজ হাসপাতালে ভর্তি, আপনারা সবাই একটু দোয়া করবেন। আসলে জিনিসটা ওই দিন ভাঙে বলে নাই, ওই দিন ভেঙে বলা হয়নি। পরে জানতে পারে, কিছুক্ষণ পরে তার ছেলেকে বলা হয় যে তোমার বাবা আর বেঁচে নাই, সে আপনার বাথরুমের ফ্লোরে পিছলে পড়ে মারা গেছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা বলেছে তিনি মারা গেছে। তো বাসার সবাইকে আস্তে আস্তে ছেলেটা ওই দিন সবাইকে জানিয়ে দেয় বিষয়টা। তো আউট অফ নোওয়্যার রাসেল ভাই, এই ঘটনা ঘটার সাথে সাথে তাদের বাবার এই আকস্মিক ডেথটা তারা কেউ একসেপ্ট করতে পারে না ওই মুহূর্তে। তো বাসার মধ্যে সব আত্মীয় স্বজনের ভিড় জমে যায়, কান্নাকাটি অবস্থা। লাশ আসে রাসেল ভাই 10 দিন পর। লাশ আসবার পর লাশকে মানে আপনার তেমন একটা কানেকশন হচ্ছিল না প্লেনের সাথে। তো যখন প্লেনের সাথে কানেকশন হয়, সবকিছু ম্যাচ করে, তো 10 দিন পর বাংলাদেশে লাশ আসে। লাশ নিয়ে আসার পরে লাশ যখন বাসায় নেয়, সেই ওনার নিজের তৈরি বাসা, সেই বাসার নিচেই লাশটা রাখে, উপরে আর উঠায় না। তো যেদিন লাশ বাসায় আসে, সেদিন সেই যে লোকটা হারিয়ে গেল মসজিদ থেকে, সে হঠাৎ করে তার আবির্ভাব। সে আসলো এবং একটা কোনায় দাঁড়িয়ে কান্না করছিল, লাশের দিকে সবাই তাকিয়ে আছে। তো বললো যে, সে লোকটার কাছে যে বললো যে আপনি কাজ করেন, আপনাকে এটা একসেপ্ট করতে হবে, যেদিন আপনাদের বাসায় আমি ছাদে আসছিলাম, প্লাস মসজিদ থেকে আমি চলে গেলাম, সেদিন আমাকে নিয়ে যাওয়া হয়েছিল এমন একটা জায়গায়, যে জায়গায় আমি আপনার বাবার খবরটা জানতে পেরেছিলাম। আসলে জিনিসটা আপনাদের সাথে ঘটার কথা ছিল, ঘটেছে আপনার বাবার সাথে। তো সেদিন আমি জেনেছিলাম যে আপনার বাবার উপর দিয়ে একটা বিপদ যাবে খুব শিগগিরই। তো আমি আপনাকে জানাতে পারিনি, কারণ আমি পারমিটেড ছিলাম না আপনাকে জানানোর জন্য। এবং যে সার্কেলটা আপনাদের ক্ষতি করার চেষ্টা করছে, তারা খুব শক্তিশালী, খুব ইজিলি তাদেরকে বধ করা বা ধরা যাবে না। আমি পারি নাই, সেজন্য আমি চলে গেছিলাম। আমি আসলাম আপনাদেরকে একটা বুদ্ধি দিই, উপরে যে কাফনের কাপড়টা আছে, আর উনি কিন্তু কিছু জানে না রাসেল ভাই, নিচ থেকে বলছে উপরে যে কাফনের কাপড়টা সেটা একটু ধুয়ে ফেলেন, আপনার বাবাকে ওই কাফনের কাপড়টাই পরাবেন দয়া করে, এবং যেসব জিনিস আছে ওই আতর গুলাই মাখবেন। ওখান থেকে গোসল করানো হয়েছে, আবার বাংলাদেশে আসার পর গোসল করানো হয়, এবং সেই কাফনের কাপড় পরিয়ে তাকে দাফন করা হয়। দাফন শেষ করবার পরে ওই লোক তাকে বলে যে আমি তো দাফন পর্যন্ত থাকলাম, আপনাকে একটা কথা বলি, আপনার বাসায় যে কফিনটা আছে দয়া করে সেটা ফেলবেন না। ওটা ফেলাই যাবে না। ওইটা যদি ফেলে দেন তাহলে এমন বিপদে পড়বেন, তাহলে আপনাদের সপরিবারে কানাডা যাওয়া সম্ভব হবে না। তো অনেক চেষ্টা করে জানার জন্য যেটা করছে কি, কারা করছে, অনেক মানে আত্মীয় স্বজনের বিষয়টা আর কি। আত্মীয় স্বজন চায় না তারা কানাডা চলে যাক, বা তাদের রাখতেই চায় না, এরকম কিছু একটা কেউ একটা ঝামেলা করতে চাচ্ছে। তো খুব শেষের দিকে চলে আসছে রাসেল ভাই আমার ঘটনা। কফিনটা তখন সরিয়ে পাশের ছাদে রাখা হয়, এবং উনি বলেছেন যে কফিনটা যখন রাখবেন এমন ভাবে রাখবেন যেন কফিনটা ঢাকা থাকে, কেউ যেন বোঝে না এটা একটা কফিন। তো মেয়ে মানুষ তো শোকে এখনো পর্যন্ত যারা আছেন ওই ফ্যামিলিতে, স্পেশালি আফরিন যে মেয়েটি, তিনি তো ভুলতেই পারছেন না কোনো কিছু। তো বাবার দাফন কার্য শেষ করার পরের দিন সে ছাদে গেল। ছাদে যাওয়ার পর কান্না করছে রাসেল ভাই। এইটা একটু আমার কাছে সবচেয়ে বেশি কষ্ট লেগেছে, যে কান্না করছে, কান্না করা অবস্থায় যে আমি তোমাকে একটু দেখতে পারলাম না। তাদের সপরিবারে সেবার কানাডায় যাওয়ার কথা ছিল, তার বাবা আমেরিকায় শিফট করে
কানাডায় চলে যাওয়ার কথা আর কি, ফুল ফ্যামিলি নিয়ে। তাদের কানাডায় সিটিজেনশিপ হয়ে গেছে আগে। তখন তার বাবা আমেরিকায় ছিল। তো আমি তোমাকে লাস্ট বারের মতো দেখতে পেলাম না, এই তো বিলাপ করে কান্না করছে, জোরে জোরে কান্না করছে। এমন সময় সে কিন্তু ছাদের গেট তালা মানে তালা খুলে তারপরে ছাদে ঢুকেছিল। এমন সময় হঠাৎ করে তার মাথার উপর দেখে জানি হাত বুলিয়ে চলে গেল। মাথার পিছনে সে আফরিন আপু বলতেছে যে আমি পিছনে তাকিয়ে দেখলাম যে কেউ নাই। যদি কেউ হাত বুলায় তাহলে আমি সাথে সাথে তাকে পাবো, সাথে সাথে ঘুরে দেখি কেউ নাই, নোবডি ওয়াজ দেয়ার। ইভেন কফিনটার দিকে যতই আমি তাকাই ততই মনে হয় যে আমার বাবা কফিনে শুয়ে আছে। খুব রিসেন্টলি রাসেল ভাই তারা চলে যায় কানাডাতে, আমাকে বলেছে যে আমি যাওয়ার আগে আপনাকে সেই কফিনটা একটু দেখাতে চাই। রাসেল ভাই আমি নিজে যে দেখে আসছি কফিন। হ্যাঁ, আপনি ফোন দিয়েছিলেন এবং আপনি বলছিলেন যে আমি রাসেল ভাই একটা কফিন দেখতে যাচ্ছি। আপনি ফোন দিয়ে আমাকে এটা জানিয়েছিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি, এবং সবাই থ্যাঙ্কস জানাচ্ছে আলিফকে চমৎকার এই স্টোরির জন্য। ভূত এফএম, বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। শুনছেন রেডিও ফুটের এফএম, আমি রাস্তেল আছি সাথে, এবং চলছে ভূত এফএম। আরো একজন মানুষকে কিন্তু বাদ দেওয়া যায় না কোনোভাবে, সেটা হচ্ছে আমাদের আফনান ভাই, রাইট? সো আফনান ভাইয়ের জন্য আমাদের খুব বেশি দূর যেতে হবে না, নভেম্বর মাসে ফিরে গেলে চলবে। এবং নভেম্বর মাসের 2018 নভেম্বরে তিনি এসেছিলেন এবং একটা চমৎকার ঘটনা তিনি শেয়ার করেন, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। কোনো কথা না বাড়িয়ে চলুন চলে যাই আফনান ভাইয়ের ঘটনায়। আসসালামু আলাইকুম লিসেনার্স, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। আজকে রাসেল ভাই যে ঘটনাটা আমি শেয়ার করব, ঘটনাটি ঘটেছিল সিঙ্গাপুরে, বাট যার সঙ্গে ঘটেছিল বা যিনি আমাকে বলেছেন মানে তার বাসা রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলাতে। তো ঘটনাটি আসলে যে আমাকে বলেছে তার নাম আব্দুল কাদের। তো তার বড় ভাইয়ের নাম হলো আব্দুল খালেক। ওই আব্দুল খালেক 2010 সালে উনি সিঙ্গাপুরে গিয়েছিলেন। তো সিঙ্গাপুরে উনি যেখানে কাজ করতে গিয়েছিলেন সেখানেই এই ঘটনাটি ঘটে। সেই ঘটনাটি আমি সরাসরি চলে যাব। তো রাসেল ভাই, সিঙ্গাপুরের বিষয়টা বলার আগে আমি কয়েকটা বিষয় বললে ঘটনার প্রেক্ষাপটটা আগে থেকে একটু লিসেনারদের বুঝতে সুবিধা হবে। সেটা হলো বেসিক্যালি সিঙ্গাপুরটা কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় এটি জাপানিরা দখল করে নিয়েছিল, এবং জাপানিরা দখল করার পর সেখানে কিন্তু অনেকগুলো কনসেন্ট্রেশন ক্যাম্প তারা করেছিল। পুরো সিঙ্গাপুরে বিভিন্ন জায়গাতে কনসেন্ট্রেশন ক্যাম্প ছিল। আর কনসেন্ট্রেশন ক্যাম্প হচ্ছে সেই ক্যাম্প যেখানে যুদ্ধবন্দীদেরকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করা হতো। তো পরবর্তীতে যখন মিত্রবাহিনী মানে অ্যালাইড ফোর্সেস এর সোলজাররা যখন সিঙ্গাপুর দখল করে নেয়, তখন কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে বন্দীদেরকে মুক্ত করা হয়। আর রাসেল ভাই, আরেকটা বিষয় সেটা হলো জাপানি কিছু শব্দ রয়েছে, যেমন হাসনাহেনা, রিক্সা, হারিকিরি। এই হারিকিরি অর্থ হচ্ছে, এটা জাপানি শব্দ, সেটা হলো যে জাপানি সোলজাররা বা কোন নাগরিকরা যদি শত্রুপক্ষের আগমন দেখে তাহলে তাদের হাতে আত্মসমর্পণ না করে তারা ধারালো একটা কোনো অস্ত্র দিয়ে নিজেরা সুইসাইড করে। এটাকে জাপানি শব্দে হারিকিরি বলা হয়। তো দেখা গেল যে কনসেন্ট্রেশন ক্যাম্প থেকে একজনও জাপানি সোলজারদেরকে জীবন্ত গ্রেফতার করতে পারেনি অ্যালাইড ফোর্সেস এর সোলজাররা, মানে মিত্রবাহিনীর সোলজাররা। তো সেখানে তারা বিভিন্ন কনসেন্ট্রেশন ক্যাম্পে এইভাবেই তারা মারা গিয়েছিলেন আর কি। এখন রাসেল ভাই, আমি ঘটনাতে চলে যাচ্ছি। তো যিনি গিয়েছিলেন আব্দুল খালেক সাহেব, উনি বেসিক্যালি মানে সিঙ্গাপুরে যাওয়ার আগে বিভিন্ন ধরনের কাজ আছে ওখানে। কেউ কনস্ট্রাকশনের কাজ, কেউ ইলেকট্রিশিয়ান হয়ে ট্রেনিং নিয়ে সেখানে যান। উনি বেসিক্যালি মানে পাইপের কাজ, যেটাকে আমরা প্লাম্বার বলি আর কি, উনি প্লাম্বারের কাজ শিখে সেখানে গিয়েছিলেন, যে বিল্ডিং এর পাইপের কাজ উনি করবেন। তো উনি যে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়ে তাকে পাঠানো হয়, ওটা তুরস্কের একটি কোম্পানি। তো তুরস্কের একটি কোম্পানি, ওইখানে সিঙ্গাপুরের পাদাং নামক একটা জায়গা আছে, ওই জায়গাতে একটি মানে বিল্ডিং এর কাজ, মানে কনস্ট্রাকশনের কাজের দায়িত্ব নেন, এবং ওইখানে ওনার দায়িত্ব থাকে উনি পাইপের কাজগুলো দেখাশোনা করবেন। কারণ ছাদ যখন ঢালাই হয় সেখানে ভিতরে পাইপ দেওয়া হয়, বিভিন্ন জায়গায় ইলেকট্রিক লাইনগুলো কিভাবে হবে, কোথায় পাইপ দেওয়া হবে, সেগুলো তো দেখতে হবে আর কি। এই জন্য সার্বক্ষণিক তাকে ওই সময় থাকতে হবে। তো তাকে নিয়ে যাওয়া হয় ওখানে রাসেল ভাই। কিন্তু ওখানে যাওয়ার পর উনি দেখেন যে বিল্ডিং এর কাজটা ওনারা করবেন, ইতোমধ্যে সেটা দোতলা কমপ্লিট হয়েই আছে, এবং সেই দোতলাটা আরো হয়তো 5-6 বছর আগে করা হয়েছে। তারপর থেকে সেটা পরিত্যক্ত অবস্থায় ছিল, তার উপরই আবার মানে ওই বিল্ডিংটা করা হবে, এবং ওই বিল্ডিংটা 25 তলার ফাউন্ডেশন ছিল। তারপরে ওনাদেরকে কাজ বুঝিয়ে দেওয়া হয়, বিল্ডিং এর মালিক বুঝিয়ে দেন
কিন্তু ওনারা বারবার বলেছিলেন যে আগের কোন কনস্ট্রাকশন কোম্পানিটা ছিল তাদের কাছ থেকে আমাদের কিছু বিষয় বুঝে নেওয়ার দরকার আছে। তারা কোন দিক দিয়ে কারেন্টের লাইন নিয়েছেন, কোন দিক দিয়ে কোন পাইপ বসিয়েছেন। তখন বলে যে তাদের সাথে কথা বলতে হবে না। মালিক বললেন যে তাদের সাথে কথা বলার দরকার না, আমি আপনাদেরকে বুঝাই দিচ্ছি। তখন তারা বারবার ওই কনস্ট্রাকশন ফার্মের সাথে কথা বলার চেষ্টা করলেও মালিক তাদেরকে কথা বলতে দেন নাই, মালিকই বুঝিয়ে দেন। যাই হোক, তারা যথারীতি কাজ শুরু করে দেয়। কিন্তু মনে একটু সন্দেহ লাগে, কি ব্যাপার, তাদের সাথে কথা বলতে দিচ্ছে না কেন। যাই হোক, সন্দেহের পর্যায়ে থাকে, কিন্তু মনে করছে হয়তো বা কোনো কারণে লেনদেনে ঝামেলা ছিল, এই জন্য হয়তো বা কথা বলতে দিতে যাচ্ছেন, এরকমটাই প্রথম দিকে তারা মনে করেছিল। তো আসলে ভাই কাজটা যখন শুরু হয়, তো প্রথম 2 দিন 3 দিন কাজে কোনো সমস্যা হচ্ছিল না। বেসিক্যালি রাসেল ভাই ওখানে কাজের জন্য 150 জন লোক কাজ করতো, মানে 24 আওয়ার্স কাজ চলতো, মানে 3 8 24, 8 ঘন্টা করে 50 জন করে কাজ কন্টিনিউ। মানে এই কথা ছিল যে 6 মাসের মধ্যে 25 তলার, মানে 25 তলা না, প্রায় 10 তলার কাজটা মানে শেষ করে দিতে, পরে আবার পরবর্তী ধাপে আবার তারা করবে এই কনস্ট্রাকশন। মানে এইভাবে চুক্তিটা ছিল। তাছাড়া কাজটা যখন শুরু হওয়ার পর মানে দেখা গেল যে রাতের বেলা সাধারণত কাজের যারা দায়িত্বে থাকে, ঠিক রাতের মানে শিফট অনুযায়ী যখন হয়তো বা কারো সপ্তাহে হয়তো বা 1 বার বা 2 বার সুযোগ আসে, বা সাধারণত 2 বার সুযোগ আছে রাতের বেলা কাজ করার আর কি, ওই শিফটিং হিসাবে আর কি। তো রাতের বেলা কাজ করতে গেলে রাসেল ভাই কিছু বিপত্তি দেখা গেল। সেটা হলো মানে কিছু লোক মানে কাছে যখন মানে কনস্ট্রাকশন কাজগুলো করত, তখন হঠাৎ কেউ মানে নিচে পড়ে যেত, হয়তো পা পিছলে পড়ে গেছে, বিভিন্ন কারণে হতে পারে। পড়ে গিয়ে আসলে ভাই এমন জায়গা পড়তো, মানে কনস্ট্রাকশনের কাজে আমরা দেখেছি রড গুলো কিন্তু খাড়া করা থাকে, একদম রডের উপরে গিয়ে পড়তো এবং খুব বিভৎসভাবে মারা যেত। তো এইভাবে যখন কয়েকজন লোক মারা গেল, তখন লোকজন রাতের শিফটে কাজ করতে চাইলো না। তখন বলা হলো আমরা রাতের শিফটে কাজ করব না। তখন মালিক বলে আচ্ছা ঠিক আছে, তাহলে 16 ঘন্টা কাজ হবে, তো দিনের বেলায় কাজ হবে, 2 শিফটে কাজ হবে, গভীর রাতে সবাই ঘুমাবে, এইভাবে কাজ ঠিক হলো। কিন্তু রাতের বেলা রাসেল ভাই অনেক জিনিস চুরি হয়ে যেতে পারে, যেন পাহারারও দরকার থাকে। তখন ওই প্লাম্বার হিসাবে যিনি ছিলেন রাসেল ভাই, ওই পাহারার কাজে তাকেও একটু নিযুক্ত করা হয় যে আপনি আপনার কাজ তো কম, তাহলে আপনি একটু যদি এই সিকিউরিটির দায়িত্বটা পালন করেন তাহলে আপনি এক্সট্রা একটা বেতন তাকে দেওয়া হবে। তো এই শর্তে উনি সিকিউরিটির দায়িত্বটা অতিরিক্ত হিসাবে নিতে রাজি হলেন। রাসেল ভাই সিকিউরিটির দায়িত্ব যখন উনি নিলেন, উনি নেয়ার পরে রাতের বেলা যখন ডিউটি উনি করছিলেন, তখন হঠাৎ ওনার মনে হলো যে বিল্ডিং এর নিচে থেকে, মানে ওনারা তো 3 তলা থেকে, মানে 2 তলা কমপ্লিট করার পর 3 তলা থেকে কাজ শুরু করেছিলেন, তখন মনে হলো একদম বেসমেন্টে মানে অনেক লোকের শব্দ, বা মনে হচ্ছে অনেক লোক কথা বলছে, এরকম মানে বিষয়টা তার কাছে মনে হয়। তখন উনি আস্তে আস্তে সাহস করে, মানে উনি এবং ওনার সাথে একজন লোক, ওনারা নিচে যান রাসেল ভাই। কিন্তু নিচে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে কোনো শব্দ নেই। তখন ওনার সাথে যিনি লোক ছিলেন, উনি ছিলেন আবার ইন্দোনেশিয়ার একজন লোক। তো উনি আবার তাকে একটু ধমক দিয়ে বললেন যে এত রাতের বেলা এখন উপর থেকে নিচে আসছি, যদি উপরে কোনো কিছু চুরি হয় তাহলে তো আমাদের দোষ হবে, তুমি কি শুনতে শুনেছো, তাড়াতাড়ি উপরে চলো। তখন উনি আবার উপরে চলে যান। কিন্তু রাসেল ভাই উপরে যাওয়ার পরে আবারও শব্দ ওই আব্দুল খালেক সাহেব শোনেন। তখন যখন ইন্দোনেশিয়ার ওই লোককে বলেন চলো আবার গিয়ে দেখে আসি, তখন কিন্তু ইন্দোনেশিয়ার ওই লোকটা যেতে রাজি হয় না। তখন ইন্দোনেশিয়ার ওই লোকটা বলেন যে তোমার যদি এতই আগ্রহ থাকে তো তুমি একাই যাও, আমি যাবো না। রাসেল ভাই উনি একাই টর্চ নিয়ে নিচে যান। নিচে যাওয়ার পরে সত্যি তখন ওই শব্দটার মানে মিলিয়ে যায় না, তখন শুনতেছে যে অসংখ্য লোক চিৎকার চেঁচামেচি, মানে আর্তনাদ এরকম করছে। তখন এটা শোনার পরে উনি বেশ ভয় পান, ওখান থেকে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসেন। আসার পরে ওনার মালিককে বলেন যে রাতের বেলা এই বিষয়গুলো মানে শুনেছি। তখন এর মালিক ওনাকে বলেন যে তুমি খবরদার এই কথাগুলো মানে অন্যান্য শ্রমিকের কাছে বলো না, তাহলে তারা ভয় পাবে, তারা কাজ করতে চাইবে না। রাসেল ভাই উনি প্রথম বলে আচ্ছা ঠিক আছে আমি বলবো না। রাসেল ভাই পরে মানে তার 2-3 দিন পরে যখন উনি আবার রাতের একটা শিফটের ডিউটির দায়িত্ব পড়ে ওনার রাতের বেলা, তখন উনি ফিল করছিলেন যে উনি একটা জায়গায় ডিউটি করছিলেন, উনি ফিল করছিলেন ওনার আশেপাশে কিছু কালো ছায়ামূর্তি ঘোরাফেরা করছে। কিন্তু উনি মানে উনি চিন্তা করলেন যে এটা কি হতে পারে, ওনার কি মনের ভুল, রাত্রে ডিউটি করছে, হয়তো মনের ভুল হতে পারে, মানে অনেক টেনশন করেন দেশের বাড়ি নিয়ে, হয়তো ভুল হতে পারে, এটা উনি প্রথমে ভুল ভেবে উড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু মনে হলো যে কে যেন ওনার কানের কাছে এসে ফিস করে বলছেন যে গো গো গো, মানে চলে যাও এরকম কথা বলছেন।
তো রাসেল ভাই উনি সেটাতেও কোনো গুরুত্ব দেন না শুরুর দিকে। এরপরে রাসেল ভাই বেশ কিছু লোক যারাই রাতের বেলা ডিউটি করে তারাই কানাঘুষা করে যে রাতের বেলা তারা কিছু শুনতে পায়, মানে কোনো মানুষের উপস্থিতি বা কারো উপস্থিতি তারা টের পায় সেখানে। তো এরপরে মানে এই কথাগুলো যখন একে একে চারদিকে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে হ্যাঁ রাতের বেলা এখানে ভুতুরে কিছু শোনা যায়, এবং এই কিছু মানুষ যে মারা গিয়েছিল কিছুদিন আগে হয়তোবা রাতের বেলা কাজ করার সময় ওরা এই টাইপের কোনো কিছু দেখে ভয় পেয়েছিল, সবার মধ্যে এই টাইপের কথা শুরু হয়ে যায়, অনেকে কাজ ছেড়ে দিয়ে চলে যেতে চায়। তখন মালিক তাদেরকে অনেক বুঝিয়ে শুনিয়ে বলে যে এগুলা কিছু না, এটা এমনিতেই হয়েছে বা অ্যাক্সিডেন্ট, আবার বুঝিয়ে শুনে রাখে। আসলে সর্বশেষ আব্দুল খালিক ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটেছিল সেটা হলো উনি আবার যখন রাতের বেলা ডিউটি করছিলেন তখন আবার নিচ থেকে প্রচুর আর্তনাদ। তখন উনি সাহস করে চিন্তা করলেন যে এবার আমি সত্যি যাই দেখি এটা কি আমার মনের ভুল নাকি। তো উনি অনেক সাহস করে সত্যি রাসেল ভাই নিচে যান। সেখানে যাওয়ার পরে উনি তখন মানে এতদিন তো শুধু মানে শুনেছেন, তখন চোখে উনি দেখলেন অসংখ্য লোক সেখানে মানে আর্তনাদ করছে এবং নির্দয়ভাবে কাউকে পেটানো হচ্ছে, কাউকে হত্যা করা হচ্ছে। মানে এক বিভীষিকাময় দৃশ্য, কারো শিরোচ্ছেদ করা হচ্ছে, কাউকে ফাঁসি দেওয়া হচ্ছে, এরকম বিভীষিকাময় দৃশ্য সেখানে উনি দেখলেন। ওই দৃশ্য দেখে উনি ওখানে সেন্সলেস হয়ে পড়ে যান। সকালবেলা যখন ওনাকে উদ্ধার করা হয় তখন উনি সব বিষয়গুলো খুলে বলেন এবং উনি ওনার মালিককে বলেন উনি আর কাজ করবেন না। তখন ওনার মালিক অনেক তাকে রাখার জন্য চেষ্টা করে, কিন্তু উনি বলেন না, উনি কিছুতে আর কাজ করবেন না। তখন উনি আবার দেশে ফিরে আসেন। রাসেল ভাই পরবর্তীতে আব্দুল খালিক ভাই যেটা জানতে পেরেছিলেন সেটা হলো ওই যে মানে ওই ওনার যে বিল্ডিং এর কাজটা 2 তলা করে মানে শেষ হয়ে গেছিল, এর আগের আরেকটা কোম্পানি কাজ শুরু করেছিল, সেটা একটা মালয়েশিয়ান কোম্পানি। মালয়েশিয়ান কনস্ট্রাকশন কোম্পানিটা কাজ শুরু করলেও ওনারা ওই কনস্ট্রাকশন কোম্পানির প্রায় 27 জন লোক সেখানে মারা যায়, যার কারণে শ্রমিকরা কাজ করতে অসম্মতি জানায় এবং ওই কোম্পানিটা আর কাজটা কন্টিনিউ করতে পারে না। 2 তলা পর্যন্ত করে ওখানে কাজটা শেষ করে রাখে। তারপরে 5-6 বছর পরে আবার তুরস্কের একটা কোম্পানি ওই কাজটা মানে কনস্ট্রাকশন কোম্পানির কাজটার দায়িত্ব পায় এবং তারা এই কাজটা শেষ করার জন্য হাত দেয়। তাছাড়া পরবর্তীতে আব্দুল খালিক ভাই উনি খোঁজ খবর নিয়েছিলেন যে ওইটা শুধু 4 তলা পর্যন্ত পরবর্তীতে করা সম্ভব হয়েছিল। এরপর থেকে ওই পাদাং নামক স্থানে ওই বিল্ডিংটা 25 তলা বিল্ডিংটা 4 তলা করেই ওর কাজটা সমাপ্ত। আজ পর্যন্ত আমি শুনেছি যে ওটা 4 তলাই রয়ে গেছে। শুরু করছি একটা ইমেল দিয়ে এবং আশা করছি ইমেলটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লিখেছেন আমি ঠিক সেভাবেই পড়ার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন, কারণ আমি জানি আপনি সব সময় ভালোর দলে থাকেন। আমি মোহাম্মদ মেহেদি রহমান, ঢাকার গোপীবাগে থাকি। চাকরির ব্যস্ততার কারণে স্টুডিওতে এসে আমার ঘটনা বলা সম্ভব নয়, তাই আমার ঘটনাটি যদি ভূত এফএমে প্রচারযোগ্য হয় তাহলে আপনি পড়ে শোনালে আমি খুবই খুশি হব। ছোটবেলা থেকেই আমার প্যারানরমাল ঘটনার প্রতি তীব্র একটা আকাঙ্ক্ষা আছে। এসব ঘটনা শুনতে, এগুলো নিয়ে জানতে আমার খুবই ভালো লাগে। ভূত এফএম শো আমি কখনোই মিস করি না, যদিও সময়ের কারণে লাইভ শোনা হয় না, তবে সব সময় আমি ভূত এফএম এর সাথেই আছি। আমার কাছে বেশ কিছু ঘটনা আছে কিন্তু সময়ের অভাবে পাঠানো হয় না। এইবার এই বন্ধের সময়টা আমি কাজে লাগিয়েছি এবং একটা ঘটনা টাইপ করে ফেলেছি। আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি আমার ঘটনায়। গত মাসে বিজয়ের দিবসের বন্ধে আমি এবং আমার স্ত্রী মৌসুমী একটা ট্যুর এজেন্সির মাধ্যমে সুন্দরবনে ঘুরতে চাই। সঙ্গত কারণে ট্যুর এজেন্সির নাম প্রকাশ না করার জন্য অনুরোধ রইল। সেখানে আমি এবং আমার স্ত্রী সহ আরো প্রায় 75 জন টুরিস্ট 3 দিন একটা জাহাজে করে পুরো সুন্দরবন ভ্রমণ করি। যেহেতু আমরা ট্যুর এজেন্সির মাধ্যমে গিয়েছি তাই পুরো সময় আমাদের সাথে বন বিভাগের একজন গাইড ছিলেন। মহান আল্লাহর রহমতে আমাদের ট্যুরটা বেশ ভালোই হয়েছিল। সেই ট্যুরের দ্বিতীয় রাতে যখন আমরা সবাই জাহাজে অবস্থান করছিলাম তখন আমার সেই বন বিভাগের গাইডের সাথে কথা হয়। সুন্দরবন দেখতে যেমন সুন্দর তেমনি তার মধ্যে লুকিয়ে আছে অনেক অজানা ভৌতিক ঘটনা। ভূত এফএমে অনেক আগে সুন্দরবন নিয়ে ঘটনা শুনেছিলাম,
সেই চিন্তা থেকেই ওনার কাছ থেকে সুন্দরবন নিয়ে ঘটনা জানতে আগ্রহ প্রকাশ করি। সঙ্গত কারণে ওই বন বিভাগের গাইডের নাম প্রকাশ করার জন্য না করার জন্য অনুরোধ রইল। আমি ওনার মুখে শোনা সেই ঘটনা তার মতো করে লিখে পাঠালাম। সুন্দরবনের গভীরে শরণখোলা রেঞ্জের আশেপাশের কোন এক প্রত্যন্ত গ্রামে ৮০-৯০ দশকের দিকে এই ঘটনাটি ঘটে। সুন্দরবনকে কেন্দ্র করে হাজারো মানুষের বসবাস। সুন্দরবনের গ্রামের মানুষেরা মূলত মধু সংগ্রহ, গোলপাতা সংগ্রহ করে তাদের জীবিকা নির্বাহ করে। যারা গোলপাতা সংগ্রহ করে তাদের বাওয়ালি বলে। বনের অভ্যন্তরে নদী ও খালের পাড়ে প্রাকৃতিকভাবেই জন্মে প্রচুর পরিমাণ গোল গাছ। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত গোলপাতা আহরণের সময়। প্রতি বছর এই মৌসুমে সাতক্ষীরা, বরগুনা, বাগেরহাট ও পটুয়াখালীর হাজার হাজার বাওয়ালি গোলপাতা আহরণ করে নৌকার মাধ্যমে পরিবহন করে এবং তা বিক্রির কাজ করে। সেই সময়ে বাওয়ালিরা দল বেঁধে বনের গভীরে গিয়ে গোলপাতা সংগ্রহ করত। কারণ বনের গভীরে একদিকে যেমন বাঘের ভয় থাকে, তেমনি তখন ডাকাতেরও খুব উৎপাত ছিল। প্রতিটি বাওয়ালি দলে একজন মানুষ দলের প্রধান হিসেবে থাকত। সে মূলত তার দলকে সংঘবদ্ধভাবে বনের মধ্যে নিয়ে যাওয়া এবং একসাথে ফেরত আনার দায়িত্ব পালন করত। বাওয়ালিরা তখন বিকাল সন্ধ্যার মধ্যে গোলপাতা নিয়ে গ্রামে চলে আসত। সন্ধ্যার পর কোনোভাবেই কোনো মানুষ বনের মধ্যে অবস্থান করত না। সেই সময় মদন নামের একজন বাওয়ালি ছিল। জানুয়ারি মাসের দিকে একদিন মদন বাওয়ালি দলের সাথে বনের মধ্যে গিয়ে গোলপাতা সংগ্রহ করছিল। সেদিন প্রচুর ঠান্ডা এবং কুয়াশা পড়েছিল। বনের মধ্যে ঠান্ডার প্রকোপ এমনিতেই অন্য সব জায়গার তুলনায় অনেক বেশি। ওই দিন দুপুরের দিকে হঠাৎ মদনের শরীর খুব ঘামতে আরম্ভ করে। অন্যান্য বাওয়ালিরা মদনকে একটু বিশ্রাম নিতে বলে। মদন কিছুক্ষণ একটা গাছের নিচে বসে থাকে, কিন্তু মদনের শরীর আরো খারাপ হতে থাকে এবং তার ভীষণ অস্বস্তি লাগতে লাগে। মদন তাই জলদি গ্রামে ফিরে যেতে চায়। মদন বাওয়ালি প্রধানকে বলে যেহেতু তার শরীর খুব খারাপ, তার সাথে একজন বাওয়ালিকে দিতে যেন মদন গ্রামে ফিরে যেতে পারে। বাওয়ালিরা সবসময় সময় মতো গোলপাতা কাটা ও সংগ্রহ না করলে পাতা নষ্ট হওয়া, এমনকি গোলপাতার ঝাড় ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। ওই দিন কাজের প্রচুর চাপ থাকায় বাওয়ালি প্রধান মদনের সাথে কোনো বাওয়ালিকে গ্রামে যেতে দিল না। বাওয়ালি দলের প্রধান মদনকে বলে, তুমি একটু কষ্ট করে হলেও আরো কিছু সময় এখানে থাকো, তাহলে কাজ শেষে আমরা সবাই একসাথে গ্রামে ফিরে যাব। কিন্তু মদন এই কথায় রাজি হল না। বাওয়ালি দলের প্রধানের অনেকে অনুরোধের পরেও মদন একাই গ্রামের জন্য রওনা হয়ে গেল। সন্ধ্যার দিকে বাওয়ালি দল গ্রামে ফিরে এলো। বাওয়ালি দলের প্রধান সবার আগে মদনের ঘরে গিয়ে মদনের শরীরের কি অবস্থা জানতে গেল। মদন ঘরে তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী দীপালি আর ৩-৪ বছরের একটা সন্তান ছিল। বাওয়ালি প্রধান মদনের ঘরে খোঁজ নিতে গেলে জানা যায় মদন তখনও ঘরে ফেরেনি। দীপালি বাওয়ালি প্রধানের কথা শুনে খুব চিন্তিত হয়ে পড়ে। সে বাওয়ালি প্রধানকে বলে তাদের সবার এখনই আবার বনে গিয়ে মদনের খোঁজ করা দরকার। কিন্তু বাওয়ালি প্রধান তাতে রাজি হয় না, বরং দীপালিকে শান্ত হতে বলল। বাওয়ালি প্রধান বলে, এমনিতেই সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে। এই রাতে গহীন বনের মধ্যে গিয়ে মদনের খোঁজ করতে গেলে যে কোনো সময় বাঘের কবলে পড়তে হবে। দীপালি একথায় কান্না শুরু করে দেয়। সে কাঁদতে কাঁদতে বলে, এতগুলো মানুষ একসাথে বনে লাঠিসোঁটা নিয়ে গেলে বাঘ কখনোই হামলা করবে না। কিন্তু বাওয়ালি প্রধান দীপালির কথায় রাজি হয় না। দীপালি গ্রামের ঘরে ঘরে গিয়ে সবাইকে জানাতে লাগলো যে মদন ঘরে ফিরে আসেনি। দীপালি গ্রামবাসীকে অনুরোধ করল যেন তারা মদনের খোঁজ করতে বনের মধ্যে যায়। কিন্তু গ্রামের সবাই একই কথা বলে যে কাল সকালে তারা মদনের খোঁজ করবে। এত রাতে বনের মধ্যে যাওয়া বিপদের মুখোমুখি হবার সমান। গ্রামের সবাই দীপালিকে কোনো মতে শান্ত করে ঘরে ফেরত পাঠিয়ে দিল। যদিও দীপালি ঘরে ফিরে এলো, কিন্তু তার মন কোনোভাবেই মানল না। দীপালির মনে হচ্ছিল মদন হয়তো বনের মধ্যে কোথাও অসুস্থ হয়ে পড়ে আছে।
যদি তাকে রাতের মধ্যে খুঁজে পাওয়া যায় তবে রক্ষা, না হয় অসুস্থতায় নয় বাঘের হামলায় সে মারা যাবে। দীপালি নিজেও একজন বাওয়ালি মেয়ে। বাচ্চা হবার আগে সে নিজেও খোলপাতা সংগ্রহ করত। দীপালি নিজেও সেই রাতে একা বনের মধ্যে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাতে সবাইকে ঘুম পাড়িয়ে দীপালি একা একটা হ্যারিকেন নিয়ে বনের পথে রওনা দেয়। সুন্দরবনের যত গভীরে যাওয়া হয় ততই সব দিক এবং রাস্তা একই রকম লাগতে শুরু করে। দিনের বেলায় মাঝে মাঝে মানুষ দিকভ্রমের শিকার হয়, সেখানে রাতের বেলা পথ চিনে যাওয়া রীতিমতো অসম্ভব। দীপালি ধীর পায়ে বাওয়ালিরা যে পথে বনের মধ্যে যায় সে পথ ধরে এগিয়ে যেতে থাকে। হ্যারিকেনের আলোতে তেমন কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু দীপালি অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতন পথ চিনে চিনে এগিয়ে যাচ্ছিল। আশেপাশের খুটখুটে অন্ধকার আর ঝিঝি পোকার শব্দ, মাঝে মাঝে দূর থেকে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল। শীতের ঘন কুয়াশার মধ্য থেকে দীপালি এগিয়ে যাচ্ছিল এবং মাঝে মাঝে মদনের নাম ধরে ডাকছিল, মদন। ঠান্ডা বাতাস দীপালির শরীরের হাড় পর্যন্ত কাঁপিয়ে দিচ্ছিল। গ্রাম থেকে মোটামুটি অর্ধেক পথ এগিয়ে যাবার পর দীপালি দেখল চাঁদের আলোতে আশেপাশের বন খানিকটা দেখা যাচ্ছে। দীপালি আশেপাশে ভালো করে তাকিয়ে দেখল কেউ নেই। সামনের দিক বন আরো গভীর হবে। দীপালি সামনের দিকে যেই পা বাড়ালো তার মনে হচ্ছিল পেছন থেকে কেমন যেন একটা খচখচ আওয়াজ আসছে। দীপালি পিছে ফিরে তাকিয়ে হ্যারিকেনের আলোতে দেখল কেউ নেই। দীপালি আরেকটু সামনে যেতেই পাশের ঝোপগুলো নড়ে উঠল। চাঁদ আর হ্যারিকেনের আলোতে দীপালি তেমন কিছুই দেখতে পেল না। এবার কেমন যেন অস্বস্তি লাগতে শুরু করলো। আশেপাশে নিশুতি পরিবেশ। এবার তার কেমন যেন ভয় লাগতে শুরু করলো। অনেক বাঘ মানুষকে একটু দূরে, অনেক দূর থেকে পেছু নেয়, সময় মতো মানুষের উপর হামলা করে। দীপালি এবার দ্রুত পায়ে গ্রামের দিকে রওনা দিল। তার মনে হলো এত দূরে এসে যখন মদনকে পাওয়া যায়নি তবে অযথা এগিয়ে লাভ নেই। কাল সকালে গ্রামবাসীর সাথে সে আসবে। দীপালি বনের মধ্যে শুকনো পাতার মর্মর শব্দের মধ্য থেকে এগিয়ে আসছিল। এমন সময় সে পেছন থেকে ক্ষীণ একটা আওয়াজ শুনল। দীপালি এবার পিছে ফিরে না তাকিয়ে এগিয়ে যেতে লাগলো। সে মনে মনে ভাবল এই শব্দগুলো তার মনের ভুল। হঠাৎ দীপালিকে পেছন থেকে কেউ ভাঙা গলায় বলল, দীপালি। দীপালি এবার স্পষ্ট শুনল যে কেউ তার নাম ধরে ডাকছে। দীপালি আবার পেছন ফিরে তাকালো। আশেপাশে শুধু গাছপালা ঝোপঝাড় ছাড়া আর কিছুই দেখা গেল না। দীপালি যেই আবার গ্রামের পথে মুখ করল, সাথে আবার পেছন থেকে ভাঙা গলায় শব্দ শোনা গেল, দীপালি, দীপালি। এবার বেশ ভয় পেয়ে গেল দীপালি। গলার আওয়াজটা শুনে মনে হলো মদন দীপালির নাম ধরে ডাকছে। দীপালি এবার পেছনে ঘুরে দেখল যে তার থেকে খানিকটা দূরে একটা গাছের নিচে কেমন ঘন জমাট বাঁধা অন্ধকার। দীপালি একটু চাপা স্বরে বলল, কে ওখানে? মদন। দীপালি তো একবার মদনের নাম ধরে ডাকলো, কিন্তু আশপাশ সম্পূর্ণ নিস্তব্ধ। এবার দ্রুত গ্রামের দিকে পা বাড়ালো সে। হাড় কাঁপানো শীতে দীপালির আরো ভয় লাগছিল। হঠাৎ দীপালির মনে হলো হ্যারিকেনের আলোটা কেমন ক্ষীণ হয়ে আসছে, হ্যারিকেনটা যেন বন্ধ হয়ে যাবে। ঠিক সেই সময় দীপালির কানের পাশে ফিস ফিস আওয়াজ আসলো, দীপালি, আমাকে নিয়ে যা। দীপালি চমকে উঠে পেছনে ঘুরে তাকালো। তার হাত থেকে হ্যারিকেনটা নিচে পড়ে গেল। হ্যারিকেনের আলোটা দপ করে নিভে গেল। দীপালি কিছুক্ষণ আশেপাশে সব অন্ধকার দেখছিল। শোঁ শোঁ করে চারপাশে ঠান্ডা বাতাস বইছিল। ধীরে ধীরে চাঁদের আলোতে দীপালি হালকা হালকা সব দেখতে পেল। চারিদিকে কোনো কিছুই ছিল না, না কোনো মানুষ, না কোনো পশু পাখি, না কোনো অবয়ব। এই ঠান্ডাতেও দীপালির শরীর গরমে ঘেমে গেল। নিজেকে স্থির করে একটু নিঃশ্বাস নিয়ে দীপালি আবার গ্রামের দিকে পা টিপে টিপে এগোতে লাগলো। পর মুহূর্তে দীপালি তার সামনে কয়েক হাত দূরে যা দেখল তা দেখার জন্য তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। দীপালি দেখল তার থেকে কয়েক হাত দূরে ঘন জমাট অন্ধকার তার কাছে চলে আসছে। সে অন্ধকার একটা মানুষের মতো অবয়ব। কালো জমাট বাঁধা অন্ধকারের মধ্য থেকে মদনের বিভৎস মুখ ভেসে উঠল। মদনের মুখ ছাড়া শরীরের আর কোনো অংশ বোঝা যাচ্ছিল না। মদনের চোখের কোটর ফাঁকা। মদনের মুখ ছাড়া শরীরের আর কোনো অংশ বোঝা যাচ্ছিল না। মদনের চোখের কোটর ফাঁকা ছিল, তাতে কোনো মনি ছিল না। তার মুখের বিভিন্ন স্থানে বড় বড় ক্ষত। বিকৃত মুখটা দীপালির দিকে এগিয়ে আসছিল আর বলছিল, দীপালি, আমাকে নিয়ে যা, দীপালি, আমাকে নিয়ে যা। এই দৃশ্য দেখে দীপালি আর সহ্য করতে পারল না।
প্রচন্ড জোরে চিৎকার দিয়ে বোনের দিকে ছুটতে লাগলো। কিছু দূর গিয়ে দীপালি পা পিছলে পড়ে যায় অথবা নিজে থেকে জ্ঞান হারিয়ে ফেলে। কারণ এরপর তার আর কিছুই মনে ছিল না। খুব ভোরবেলা মদনের বাবা মা ঘুম থেকে উঠে দীপালিকে ঘরে না পেয়ে জলদি গ্রামবাসীকে খবরটা জানায়। গ্রামবাসীরা ওই বাওয়ালি প্রধানের সাথে সুন্দরবনের গভীরে যায়। তারা বনের মধ্যে একটা পুকুরের পাড় ঘেঁষে দীপালিকে অচেতন অবস্থায় খুঁজে পায়। দীপালির শরীরে প্রচন্ড জ্বর ছিল। মদনের লাশ পাওয়া যায় বনের অনেকটা ভেতরের দিকে। তার চোখ দুটো উপড়ে ফেলা হয়েছিল। মুখের বিভিন্ন অংশ ক্ষত দেখে সবাই ধারণা করছিল কোনো শকুন অথবা কোনো পাখি মাংস খুবলে খেয়ে ফেলেছিল। মদনের চেহারাটা খুব বিকৃত ছিল। অসুস্থতার কারণে মদন হয়তো বনের মধ্যেই স্ট্রোক করে মারা গিয়েছিল। এরপর তার মৃত লাশটাকে বন্য পশু বা শকুন খুবলে খেয়ে বিকৃত করেছে। দীপালিকে গ্রামে নিয়ে আসার 2 দিন পর দীপালির জ্ঞান ফিরে আসে। দীপালি তখন গ্রামবাসীকে তার সব ঘটনা খুলে বলে। দীপালির জ্বর কোনোভাবে কমানো সম্ভব হয়নি। কয়েকদিন পর দীপালি মারা যায়। ঘটনা এখানে শেষ হতে পারত, কিন্তু তা হল না। এরপর সন্ধ্যার পর ওই গ্রামের কোনো মানুষ বনের মধ্য দিয়ে গ্রামে ফিরতে গেলেই প্রায় মদনের গলার আওয়াজ পেত। ফিস ফিস করে মদন বলছে, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা। এমনকি ভর দুপুরেও বাওয়ালিরা মদনের ডাক শুনছে। এই কারণে বাওয়ালি এবং গ্রামবাসীর মধ্যে একটা ভয় কাজ করে। গ্রামবাসীরা ওঝার কাছে গিয়ে সব ঘটনা খুলে বলে। ওঝা বলে মদনের শেষ ইচ্ছা ছিল সে গ্রামে ফিরে আসবে, কিন্তু তা পারেনি। তাই মদনের অতৃপ্ত আত্মা কোনো বাওয়ালিকে গ্রামে ফিরে আসতে দেখলেই তার সঙ্গ নিয়ে যেতে চায়। এই ছিল ঘটনা। ভালো লাগলে অবশ্যই পড়ে শোনাবেন। আপনাকে অনেক ধন্যবাদ। দোয়া করি ভূত এফএম এভাবেই বছরের পর বছর চলতে থাকুক। ভালো থাকবেন। নাম এবং ঠিকানা মেহেদি রহমান। আমি এবার 3 অগাস্টে আমারই পড়া একটা ইমেইল, সেই ইমেইলটা আমি শোনাতে চাই এবং আশা করছি যে এই ইমেইলটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন শুনে আসি সেই ঘটনাটি। এবং এটা একটা ইমেইলটা আমরা পেয়েছিলাম ইন্ডিয়ার থেকে, এবং আমাদের ইন্ডিয়া থেকে প্রচুর ঘটনা আসে, সুতরাং আমরা ইন্ডিয়ার একটা ঘটনা আপনাদের শোনাতেও চাই। তো চলুন শোনা সেই ঘটনাটি, আশা করছি ভালো লাগবে। 3 অগস্ট 2018। নমস্কার রাসেলদাম, আমার নাম দীপাঞ্জনা দাস। দীপাঞ্জনা দাস থাকেন কলকাতায়, সেখান থেকে তিনি ঘটনাটি পাঠিয়েছেন। তিনি লিখছেন, আমি আমার একটা ঘটনা শেয়ার করতে চাই। ঘটনাটা ঠিক আমার সাথে ঘটেনি, কিন্তু আমারই পরিবারের লোকের সাথে ঘটেছে। সে কারণে আমি সবার আসল নাম এবং এক্সাক্ট লোকেশন বলতে পারছি না। ভালো লাগলে পড়ে শোনাবেন। মাস 2 আগে আমাদের কাছে একটা বিয়ের নিমন্ত্রণ আসে। যার বিয়ে সে হলো আমার মায়ের ছোট কাকার ছেলে, মানে আমার দূর সম্পর্কের মামা। থাকেন চাকদহ বা চলতি কথায় চাকদাতে। সেখানে আমি শেষ যখন গিয়েছিলাম তখন আমি বেশ ছোট। তারপর আর যাওয়া হয়ে ওঠেনি। তারপর যথারীতি গেলাম নিমন্ত্রণ রক্ষা করতে। সেখানে পৌঁছে আমাদের অনেক আত্মীয়দের সাথে দেখা হলো, কাজিন ভাই বোন সবার সাথে দেখা হলো। যে মামার বিয়ে, তার মা অর্থাৎ আমার দিদা এক সময় আমায় বললেন তাদের বাড়ি থেকে 2 বাড়ি ছেড়ে তার বোনের বাড়ি তিনি এখনো কেন আসছেন না, তাই আমি যেন গিয়ে তাকে একবার ডেকে নিয়ে আসি। বুড়ো মানুষ, হয়তোবা খেয়াল নেই। সেই মতো আমি গেলাম সেই বাড়িতে। সাথে আমার 2 কাজিন ভাই বোন ছিল। বুঝলাম ছোটবেলায় এ বাড়িতে আমি এসেছিলাম। সেই বাড়িতে ঢুকে দিদাকে বার 2 ডাকতেই তিনি বেরিয়ে এলেন। এসে আমাদের দেখে তিনি খুবই খুশি হলেন। তাকে আমাদের সাথে যেতে বলায় তিনি বললেন আগে তার ঘরে আমাদের আসতে হবে, না হলে তিনি কিছুতেই ছাড়বেন না। বয়স্ক মানুষের কথা উপেক্ষা করা যায় না, উচিত নয়। তাই 3 জন ওনার ঘরে গিয়ে বসলাম। দিদা বললেন, তোমরা বসো দিদি ভাই, আমি এক্ষুনি আসছি বলে তিনি ভেতরে চলে গেলেন। আমরা ঘুরে ঘুরে ঘরখানা দেখতে লাগলাম। সারা ঘরে অনেকগুলো বইয়ের আলমারি, আর সেই আলমারি ভর্তি ফিজিক্সের বই।
আমার ফিজিক্সের প্রতি বরাবরের একটা দুর্বলতা থাকায় আমি সাগ্রহে সেগুলো দেখতে লাগলাম। দেখতে দেখতে দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে আমার চোখ আটকে গেল। একজন বছর 30-এর ভদ্রলোকের ছবি। ফর্সা রং, লম্বা নাক, শক্ত চোয়াল, ঘন ভ্রুর নিচে উজ্জ্বল দুটো চোখ। সেই চোখে দীপ্তিময় দৃষ্টি, সেই দৃষ্টিতে বুদ্ধিমত্তার ছাপ স্পষ্ট। ছবিটা দেখে চেনা চেনা লাগলো, কিন্তু ঠিক মনে করতে পারলাম না। তার পাশেই আরেকটি সব ছবি। এই ছবিটা বেশ পুরনো, আমার বয়সী এক যুবকের ছবি। সুন্দর, সুগঠিত, সুঠাম চেহারা, পরনে জার্সি আর হাফ প্যান্ট, পায়ের নিচে একটা ফুটবল। এই ছবিটার দিকে তাকিয়ে আমার দাঁ করে মনে পড়ে গেল, আরে এ তো তাপস মামা। ছোটবেলায় যেবার শেষ এসেছিলাম, এই মামার সাথে আমার খুব ভাব হয়ে গিয়েছিল। আরো মনে পড়ল তিনি ছিলেন পদার্থবিদ্যার ছাত্র, ভীষণ মেধাবী বলে আমাদের পরিবারে তার বেশ একটা নাম ছিল। দারুণ ভালো ফুটবল খেলতেন। গতবার আমায় তিনি সাথে করে তার ফুটবল খেলার মাঠেও নিয়ে গিয়েছিলেন মনে পড়ল। কিন্তু তিনি কোথায়? বিয়ে বাড়িতে তো দেখলাম না। এই কথা মনে হতেই কার একটা পায়ের শব্দে পেছন ফিরে তাকালাম। প্রথমে ভেবেছিলাম দিদা এসেছেন বুঝি, কিন্তু সেদিকে তাকিয়ে আমার ভুল ভাঙল। দেখলাম একজন রোগাটে গড়নের লোক পাশের ঘরে যাবার দরজায় দাঁড়িয়ে আমাদের দিকে তাকিয়ে অল্প অল্প হাসছেন। তার পরনে পাঞ্জাবি পাজামা, চুলগুলো বেশ বড়, কাঁধ ছাড়িয়ে নেমে এসেছে। আমরাও তার দিকে তাকিয়ে সৌজন্যমূলক হাসি হাসলাম। তিনি এবার ঘরের ভেতরে ঢুকে এলেন। এসে রিনরিনে গলায় বললেন, তোমরা কোথায় থাকো? এই কথা শোনার পর আমার ভাই আর আমার মন হাতের তলায় মুখ চেপে খিক খিক করে হাসতে লাগলো। তাদের হাসার কারণ ছিল ভদ্রলোকের হাব ভাব, হাঁটা চলা, কথা বলার ধরন সবই পুরো মেয়েদের মতো। আমাদের চারপাশে এমন মানুষ আমরা প্রায়শই দেখি, যারা প্রকৃতিগতভাবে ছেলে বা পুরুষ হয়ে জন্মালেও তাদের ভাব ভঙ্গি, চাল চলন সবটাতেই মেয়েলি ছাপ থাকে। তাদের নিয়ে অধিকাংশ ক্ষেত্রেই ঠাট্টা বিদ্রুপ করা হয়, কিন্তু সেটা তাদের ইচ্ছাকৃত নয়, পুরোটাই হরমোনের তারতম্যের জন্য হয়ে থাকে। এটা আমরা জেনেও না জানার মতো করে তাদের নিয়ে মজা করি। এটা যে প্রকৃতিরই একটা খেলা সেটা আমরা ভুলে যাই তারা আমাদের মশকরার পাত্র নয়। আমি ওদের দিকে তাকিয়ে চোখের ইশারায় হাসতে না করলাম। যেহেতু আমি ওদের থেকে বয়সে বড়, তাই তাদের শাসন করার দায়িত্বও আমার। ওদের হাসি আমাদের সামনে বসা দুটি মানুষও দেখছেন। তাকে দেখেই ওরা হাসছে সেটাও তিনি বুঝছেন। তিনি একই রকম ভাবে মেয়েলি ভঙ্গিতে বললেন, এই তোরা হাসছিস কেন রে, অসভ্য কোথাকার। কথাটা বলার সময় তিনি হাতের বিশেষ এক ভঙ্গিতে তার মনের সামান্য অভিমান ব্যক্ত করলেন। তার হাতের মুদ্রাও নারী সুলভ। লক্ষ্য করলাম তার হাতের নখগুলো লম্বা, তাতে হালকা রং লাগানো। ইনি নেল পলিশ পরেছেন। আমার ভাই বোনগুলো হাসি থামানো গেল না। আমি বেশ বুঝতে পারছিলাম ফচকে ছেলে মেয়ে দুটো আমার পেছনে দাঁড়িয়ে ক্রমাগত ফ্যাঁচ ফ্যাঁচ করে হেসে চলেছে। লোকটি এবার তাকিয়ে বলে উঠলেন, ও মা, তোমার কানের দুলটা কি সুন্দর, আমায় এমন একটা এনে দিতে পারবে? আমি কি বলবো ঠিক বুঝতে পারলাম না, কেবল হেসে ঘাড় নেড়ে সম্মতি দিলাম। তিনি আমার সাথে আরো অনেক কথা বলতে লাগলেন, সেগুলোর প্রায়ই সব সাজগোজ বিষয়ক। এবার আমার বেশ অস্বস্তি হচ্ছিল। তার কারণ হলো সামনে বসা মানুষটা আমায় সমানে নকল করে চলেছে। আমি যেভাবে বসছি তিনিও ঠিক সেভাবে বসছেন। আমার বসার ভঙ্গি পরিবর্তন করলে তিনি হুবহু সেইভাবে সরে বসছেন। আমি গাল চুলকালে তিনিও তাই করছেন। আমি কানের পিঠে চুল সরালে তিনিও সঙ্গে সঙ্গে তাই করছেন। অর্থাৎ তিনি আমায় একেবারে আয়নার মতো অনুকরণ করে চলেছেন। মুখে কিছু বলতে পারছিলাম না, কেবলই উসখুস করছিলাম। এমন সময় দিদা 3 পেয়ালা চা নিয়ে ঢুকলেন। ঢুকেই তিনি ওই লোকটিকে বললেন, তুই এখানে কি করছিস, যা ভেতরে যা। তার কথা শুনে লোকটি বলল, যাচ্ছি বাবা যাচ্ছি। উফ, তুমি না সত্যি কেমন যেন করো। আমি ঘর থেকে বেরোলে একটু লোকের সাথে কথা বলছি তাও ভালো লাগে না।
লোকটি আবার সেই মেয়েলি ভঙ্গিতে দ্রুত ভেতরে চলে গেল। দিদা চায়ের কাপ সমেত ট্রেটা টেবিলে নামিয়ে রাখতে রাখতে বসলেন। আমি জিজ্ঞেস করলাম, উনি কে দিদা? দিদা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, চিনতে পারোনি তাই না? আসলে তোমারই বা দোষ কি? আমি নিজেই এখন ওকে চিনতে পারছি না। দিদা আঁচলে মুখ চেপে আবার বললেন, ও আমার ছেলে তাপস। তোমার তাপস মামা? ইনি তাপস মামা? আমি শুনে ভীষণ অবাক হয়ে গেলাম, কিন্তু আমার যতদূর মনে পড়ছে উনি তো এরকম ছিলেন না। দিদা বললেন, ছিলেন নাই তো। মাস চার আগেও ছেলে আমার এমন ছিল না, পুরোপুরি সুস্থ আর স্বাভাবিক ছিল, আর 5টা সাধারণ ছেলের মতো। কিন্তু এমন হলো কি করে হঠাৎ? যতদূর জানি এই ধরনের হরমোন প্রবলেম যদি কারো থেকে থাকে সেটা অনেক ছোট থেকেই ধরা পড়ে। এতদিন পর প্রাপ্ত বয়স্ক একটা মানুষের আচমকা এরকম পরিবর্তন হয় বলে শুনিনি। কি আর বলবো মা, আগে আমার ছেলে সারাদিন পড়াশোনা নিয়ে থাকতো, কলেজে পড়াতে যেত, একদিনও কামাই করতো না। ফুটবল খেলায় খুব ঝোঁক ছিল, আর এখন সারাদিন সাজগোজ নিয়ে থাকে, বারণ করলে শোনে না। শাড়ি পরে মেয়েদের মতো করে সেজে আয়নার সামনে গিয়ে বসে থাকে। কলেজে যাওয়া ছেড়ে দিয়েছে, বাড়িতেও পড়াশোনা করে না। আর কি সব ম্যাগাজিন আছে, শাড়ি গয়নার ছবি দেয়া, সেই সব পড়ে সর্বক্ষণ। খেলাধুলার ধারে কাছেও যায় না, আর আয়নার সামনে দাঁড়িয়ে বিভিন্ন নাচের ভঙ্গি রপ্ত করে। কি বলছো দিদা? মাত্র 4 মাসে একটা মানুষ আমূল পরিবর্তন হয়ে যেতে পারে? আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমার দেখা সেই তাপস মামাকে এবার বেশ মনে পড়ল। 20 বছরের এক টকবকে তরুণ, পায়ের আগায় ফুটবল নিয়ে মাঠ দাপিয়ে বেড়ায়, পদার্থবিদ্যার এক কৃতি ছাত্র, মেহেলিপনার লেশ মাত্র নেই। সেই মানুষ, দেয়ালে টাঙানো ছবির মানুষ, আর খানিকক্ষণ আগে দেখায় এই মানুষের মধ্যে কোনো মিলই নেই, বরং আকাশ পাতাল তফাৎ। দিদা বললেন, তার উপর এক বিচ্ছিরি স্বভাব হয়েছে। সামনে কোনো মেয়ে দেখলেই তাকে নকল করবে, সে যা করবে ও হুবহু তাই নকল করবে। আচ্ছা, এটা তো কোনো মানসিক সমস্যা হতে পারে। তোমরা ডাক্তার দেখাওনি? আমি প্রশ্ন করি। দেখাইনি। আবার কলকাতায় নিয়ে গিয়ে বড় বড় ডাক্তার দেখিয়েছি, কেউ কিছু ধরতে পারেনি, কোনো সমাধানও দিতে পারেনি। আর দেবেই বা কি করে? এ তো কোনো রোগ নয়, ওর গায়ে যে হাওয়া বাতাস লেগেছে। হাওয়া কি? প্রশ্ন করল আমার ভাইটা। হাওয়া বাতাস, দিদা বলল, মানে খারাপ জিনিস। সেই যে বেড়াতে গেল, সেখানে গিয়ে এসব সঙ্গ করে নিয়ে এসেছে। আমরা ওর জন্য মেয়ে দেখতে গিয়েছিলাম, ভেবেছিলাম এবার ছেলের বিয়ে দিয়ে বউয়ের হাতে সংসার তুলে দেব, কিন্তু কি যে হয়ে গেল। ও ঠাকুর, আমার ছেলেটা কি আর ভালো হবে না? দিদা দীর্ঘশ্বাস ছাড়লেন। আমি জিজ্ঞেস করলাম, কবে থেকে এটা হয়েছে দিদা? কি করে হলো? দিদা এরপর পুরো ঘটনাটা আমাদের বললেন। বয়স্ক মানুষ, তাই একটু এলোমেলো ভাবে বলছিলেন। আমি যতটা পারছি সাজিয়ে ওনার কথা অনুযায়ী গোড়া থেকে বলার চেষ্টা করছি। 4 মাস আগে তাপস মামা আর তার তাই 2 বন্ধু গিয়েছিলেন পুরুলিয়া বেড়াতে। তাদের নাম বিপ্লব আর সৌম্য। বিপ্লব নামের বন্ধুটি তার নববিবাহিতা স্ত্রীকে নিয়ে, আর অন্য বন্ধুটি সৌম্য তার এক ছোট ভাগ্নিকে নিয়ে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সেখানে তাদের থাকার ব্যবস্থা হলো একটা ছোট বাগান বাড়িতে। সেটা ঠিক করে দিয়েছিলেন মামারি কলেজের কোন এক প্রফেসর, তার এক আত্মীয়ের সম্পত্তি। এমনিতে ভাড়া দেওয়া হয় না কাউকে, কিন্তু মামার সাথে ভালো পরিচয় আছে বলে তিনি সব ঠিকঠাক করে দিয়েছিলেন বলে কয়ে। মামারা তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী 5 জন মিলে উঠলেন সেই বাগান বাড়িতে। প্রথম দিন তেমন কিছু ঘটেনি। দ্বিতীয় দিন থেকে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে শুরু করলেন মামা। বাড়িটার সামনের বড় বাগানে একটা বেশ বাহারের দোলনা আছে। বিকেল বেলায় বিপ্লব মামার স্ত্রী নীলিমা দেবী তাইতে বসে মনের সুখে দোল খাচ্ছিলেন। এটা তাপস মামা সহ সকলেই দেখেছিলেন। সেদিন রাতের বেলায় মামা নিজের ঘরে শোবার আগে খাটে শুয়ে বই পড়ছিলেন। এটা তার বরাবরের অভ্যাস। রাত তখন অনেক হয়েছে, বাইরে বৃষ্টি চুপ চুপ করে, জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকছে, ভারী মনোরম আবহাওয়া। মামা ভাবলেন ঘুমানোর আগে একটু বারান্দায় গিয়ে দাঁড়ানো যাক।
শীতল বাতাস আর সোঁদা গন্ধ মাটির প্রাণ ভরে উপভোগ করতে তিনি বাইরে গেলেন। বৃষ্টি বেশ জোরেই পড়ছে। তার ঘরের বারান্দা থেকে বাগানটা স্পষ্ট দেখা যায়। তিনি সোজাসুজি বাগানের সেই বাহারি দোলনাটা, সেদিকে তাকিয়ে তিনি দেখতে পেলেন দোলনায় কে যেন বসে রয়েছে, দোল খাচ্ছে। কি অদ্ভুত! এত রাত্রে এই ঘোর বৃষ্টির মধ্যে কে দোলনায় বসে দোল খাবে? এই বাড়িটায় তারা 5 জন ছাড়া আর কেউ নেই। বাকিদের মধ্যে কার এমন মাথা খারাপ হলো যে এই দুর্যোগের মধ্যে বাগানে যাবে? তিনি ভাবলেন হয়তো সৌম্যর ভাগ্নে হতে পারে। বাচ্চা ছেলে, অনেক সময় বৃষ্টিতে ভিজতে ইচ্ছে করে। এই বয়সে অনেক উদ্ভট খেয়াল মাথায় চাপে। তিনি চেঁচিয়ে ডাকতে যাবেন, এমন সময় চারিদিক আলোকিত করে বিদ্যুৎ ঝলকে উঠল। সেই আলোতে তিনি স্পষ্ট দেখতে পেলেন দোলনায় বসে সৌম্যর ভাগ্নে নয়, বিপ্লবের স্ত্রী নীলিমা দেবী। নীলিমা দেবী তার দিকে পিঠ করে বসে বিকেলের মতো একইভাবে দোল খাচ্ছেন। সেই একই শাড়ি তার পরনে, একই রকম ভাবে তার কায়দা করে চুল কাটা। মনে হলো বিকেলবেলা তিনি যা দেখছিলেন সেটারই পুনরাবৃত্তি। তিনি কিছুক্ষণ কি করবেন বুঝতে পারলেন না। তিনি ওনাকে ডাকবেন নাকি ওনাকে নিজের মতো ছেড়ে দেবেন। ভাবতে ভাবতে হঠাৎ দেখলেন কেউ নেই, অথচ তিনি সেখান থেকে কাউকে উঠে যেতে দেখেননি। মামা নিজের মনের ভুল মনে করে ঘরে চলে এলেন, যদিও তার মনে একটা খচখচানি থেকেই গেল। পরের দিন সকালবেলা মামা নীলিমা দেবীকে কথাটা জিজ্ঞেস করলেন। তিনি তো শুনে পুরো অবাক। নীলিমা দেবী সেই সময় নিজের ঘরে ঘুমিয়ে কাদা। তাছাড়া অত বৃষ্টির মধ্যে মাঝরাত্রে কোনো পাগল ছাড়া কেউ দোলনায় দোল খাবে না। তিনি ঘুমের ঘোরে ভুল দেখছেন বলে তারা সবাই মজা করতে লাগলো। মামাও ব্যাপারটা গম্ভীরভাবে নিলেন না, যদিও নেওয়া উচিত ছিল। সেদিন তারা ঠিক করলেন বাইরে বাগানে পিকনিক করবেন। তাদের জন্য মামার 2 বন্ধু গেলেন বাজারে। মামা, নীলিমা দেবী আর ভাগ্নে রইলেন। তারা বাজারে যাবার পর মামা বসে বই পড়ছিলেন। সেই সময় নীলিমা দেবী এসে জিজ্ঞেস করলেন, আমার বড্ড মাথা ধরেছে, আমি চা বানাচ্ছি, তোমার জন্য বানাবো? মামা হ্যাঁ বলতে তিনি চা করতে গেলেন। কয়েক মুহূর্ত পরেই তিনি গলা বাড়িয়ে জিজ্ঞেস করলেন, তাপস, তোমার চায়ে আদা দেব তো? মামা সম্মতি জানাতে তিনি তাদের দুজনের জন্য আলাদাভাবে চা নিয়ে আসলেন। সেদিনই বিকেলে তারা কাছাকাছি জায়গায় কোথাও ঘুরে আসার পরিকল্পনা করলেন। কিন্তু তাপস মামার শরীর তেমন ভালো লাগছিল না, কেমন ম্যাচ করছিল। তিনি আর গোসলে না গিয়ে বাকিদের সাথে বাগান বাড়িতে সম্পূর্ণ একা রইলেন। মামা নিজের ঘরে শুয়ে গান শুনছিলেন। এমন সময় দরজায় কেউ দাঁড়িয়ে। তিনি চোখ খুলে সেদিকে চাইতেই দেখতে পেলেন হুবহু নীলিমা দেবীর মতো একজন সেখানে গলা বাড়িয়ে তাকিয়ে আছেন। মামা সেদিকে তাকাতেই বললেন, তাপস, তোমার চায়ে আদা দেব তো? তিনি চমকে বিছানার উপরে উঠে বসলেন। উঠে বসার সাথে সাথে তার দরজার দিকে তাকিয়ে মহিলা যেন কোথায় মিলিয়ে গেল। সারা বাড়িতে এখন কেউ নেই। তবে একটু আগে মামা যাকে দেখলেন সে কে? একেবারে সকালের মতো করে একইভাবে তাকে জিজ্ঞেস করল চায়ে আদা দেবার কথা। কোনো ভিডিওর রেকর্ডকে পুনরায় চালিয়ে দিয়েছে কেউ। মামা ভীষণ অবাক হলেন। এগুলো হচ্ছে, কিছু একটা হচ্ছে, এটা তিনি বুঝতে পারছিলেন না। বাকিরা ফিরে আসার পরেও তিনি কিছু বললেন না, যদি আবার তারা তাকে নিয়ে মজা করে। এরপর সকালবেলা তাদের অযোধ্যা পাহাড়ে যাবার কথা। সবাই তৈরি হয়ে গিয়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই নীলিমা দেবী তখনও ওঠেননি। তাপস মামা তাকে তাগাদা দিতে ঘরে গিয়ে বলেন, বৌদি, তোমার আর কত দেরি? মামা দেখলেন নীলিমা দেবী তখন আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছেন। তিনি বললেন, এই তো হয়ে গেছে, এক্ষুনি আসছি। তিনি আরো খানিক পর তৈরি হয়ে এলেন এবং তারা ঘুরতে চলে গেলেন। ফিরে এসে তারা রাতের খাবার খেয়ে সবাই বাইরে বাগানে বসে গল্প করছিলেন। রাত তখন প্রায় 10টার কাছাকাছি। মামা বাথরুমে যাবার জন্য ঘরের ভেতরে এলেন। বাকিরা তখনও বাইরে গল্পে মশগুল। বাথরুমে যেতে গেলে নীলিমা দেবীর ঘরের সামনে দিয়ে যেতে হয়। সেই ঘরে আলো জ্বলছিল। যাবার সময় মামা সেই দিকে চোখ পড়তেই তিনি অবাক হয়ে গেলেন। তিনি দেখলেন আয়নার সামনে বসে আছেন নীলিমা দেবী, ঠিক সকালের মতো। তিনি একইভাবে সেখানে বসে চুল আঁচড়াচ্ছেন। তার পরনের শাড়িটিও এক। সকালের দৃশ্যের সাথে এখনকার দৃশ্যের কোনো তফাৎ নেই। কিন্তু নীলিমা দেবী কখন ঘরে ঢুকলেন? তার থেকেও বড় প্রশ্ন হল, বাইরে বসে যে নীলিমা দেবী গল্প করছেন তার পরনে রয়েছে অন্য পোশাক। তিনি মুহূর্তের মধ্যে পোশাক পরিবর্তন করে
ঘরের ভেতরে কি করে আসবেন? এত অবধিও ঠিক ছিল, কিন্তু আয়নার সামনে বসে থাকা নীলিমা দেবী যখন অবিকৃতভাবে সকালের মতো করে বলে উঠলেন, এই তো হয়ে গেছে, এক্ষুনি আসছি, তখন আর তিনি দাঁড়িয়ে থাকবার সাহস পেলেন না। তিনি সঙ্গে সঙ্গে ছুটে বেরিয়ে আসেন। এসে দেখেন তারা সবাই আগের মতো গল্পগুজব করছে, সেখানে নীলিমা দেবীও। তার পোশাকের কোনো পরিবর্তন হয়নি। তাকে দেখে মনে হচ্ছিল না তিনি এখান থেকে কোথাও গিয়েছিলেন। মামা তবুও প্রশ্ন করলেন, বৌদি তুমি কি এই মাত্র ঘরে গিয়েছিলে? আমি কই না তো, আমি তো এখানেই বসেছিলাম। মামা এবার বেশ ভয় পেয়ে গেলেন। তবে একটু আগে ঘরের ভেতরে তিনি কাকে দেখলেন? আগের দিন দরজার বাইরে কে ছিল? আর সেদিন রাতে দোলনাতেই বা কে ছিল? সে কেন নীলিমা দেবীকে নকল করে? সেদিন রাতে মামা নিজের ঘরে শুয়েছিলেন, তার কিছুই ঘুম আসছিল না। তিনি কেবল বিছানার এপাশ ওপাশ করছিলেন। একসময় হালকা তন্দ্রা এসে গেল, কিন্তু কিছুক্ষণ বাদেই কিছু একটা শব্দে তার তন্দ্রা ছুটে গেল। তিনি বিছানায় সোজা হয়ে শুয়েছিলেন। চোখ খুলতেই তার চোখ গেল সিলিং এর দিকে। ঘরের আলো আধারিতে তিনি দেখতে পেলেন সিলিং ফ্যান থেকে ঝুলছে একটি মানুষের দেহ। সেই দৃশ্য দেখে তিনি আর সেখানে থাকার সাহস পাননি। চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যান। তার চিৎকার শুনে বাকিরা বেরিয়ে আসে। ততক্ষণে মামা অজ্ঞান হয়ে গিয়েছেন। তার মুখ থেকে গো গো আওয়াজ বের হচ্ছে। সবাই মামার চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফিরিয়ে আনেন। তাকে জিজ্ঞেস করা হয় তিনি কেন চিৎকার করছিলেন। তখন তিনি তাদের প্রথম থেকে সবকিছু খুলে বলেন। সব শুনে তারা সবাই খুব আশ্চর্য হয়ে গেলেন। আর নীলিমা দেবী ভয় পেয়ে গেলেন ভীষণ। তিনি আর সেই বাড়িতে থাকতে রাজি হলেন না। অবশ্য তাদের পক্ষে আর থাকা সম্ভবও না, কারণ সেই রাত থেকেই মামার ধুম জ্বর এলো এবং তিনি ক্রমাগত বমি করতে লাগলেন। তার শরীর এতটা অসুস্থ হয়ে পড়ায় তাকে নিয়ে সবাই তড়িঘড়ি করে বাসায় ফিরে এলো। মামা যখন বাড়িতে ফিরে এলেন তখন জ্বরের তাপে তার গা পুড়ে যাচ্ছে। এরপর প্রায় 15 দিন তার জ্বর ছিল। সেই সময় তিনি সর্বক্ষণ বিছানায় পড়ে থাকতেন, ওঠার ক্ষমতা ছিল না। 15 দিন পর তিনি যখন সেরে উঠলেন তখন তিনি স্বাভাবিকের থেকে অনেকটা চুপচাপ হয়ে গেলেন। সবাই প্রথমে ভেবেছিলেন হয়তো শরীর দুর্বল থাকার কারণে এমনটা হয়েছে, কিন্তু তিনি আস্তে আস্তে নিজেকে বাইরের জগৎ থেকে গুটিয়ে নেওয়া শুরু করলেন। কলেজে পড়াতে যেতেন না, মাঠে খেলতে যেতেন না, বন্ধুদের সাথে আড্ডা দিতে যেতেন না। এর পাশাপাশি তার মধ্যে কিছু অদ্ভুত পরিবর্তন আসা শুরু হলো। তিনি চুল বড় রাখতে শুরু করলেন, নখ বড় করতে শুরু করলেন। বাড়িতে কিছু মেয়েদের ম্যাগাজিন আনা শুরু করলেন, যেগুলো তিনি আগে কোনোদিনই পড়তেন না। তার আচার আচরণ, কথাবার্তা, পছন্দ অপছন্দ সবেতেই পরিবর্তন আসা শুরু হলো। সবকিছুতেই মেয়েলিপনার ছাপ পড়তে শুরু করলো। ছেলের এমন অদ্ভুত পরিবর্তন দেখে দিদা স্বাভাবিকভাবে খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি তাপস মামার বাকি 2 বন্ধু যারা তার সাথে পুরুলিয়া ঘুরতে গিয়েছিল তাদের ডেকে জানতে চাইলেন এমন কি হয়েছিল যার জন্য এই পরিণতি। প্রথমে তারা কিছু বলতে না চাইলেও দিদার জোরাজুরিতে বলতে বাধ্য হন। সেখানে যা ঘটেছিল তারা সব বললেন দিদাকে। তাছাড়াও বললেন তারা খোঁজ নিয়েছিলেন তাপস মামার কলেজের সেই প্রফেসরের কাছ থেকে, যিনি এই বাগান বাড়ির সন্ধান দিয়েছিলেন। সেই প্রফেসরকে সব জানানোর পরে তিনি বলেন গত বছর সেখানে একটা দুর্ঘটনা ঘটেছিল। বাড়িতে তার যে আত্মীয়ের সেই বাড়িটা, তার পরিবারেরই একটি ছেলে তার বেশ কিছু বন্ধু বান্ধবদের নিয়ে পুরুলিয়া বেড়াতে গিয়েছিল। গিয়ে তারা সেই বাগান বাড়িতেই উঠেছিল। তাদের দলের একটি ছেলে ছিল যে কিনা স্বভাব চরিত্রে একেবারে মেয়েদের মতো। তাকে নিয়ে দলের বাকিরা খুব হাসি ঠাট্টা করত, সবসময় তাকে হেয় করত। তাকে একেবারে হাসির খোরাক করে রেখেছিল তারা। যার কারণে সে প্রথম থেকেই মানসিক অবসাদে ভুগছিল। তার উপর সেখানে বেড়াতে তাকে আরো নানাভাবে অপদস্থ করতে থাকে বাকিরা। একসময় তার মাত্রা ছাড়িয়ে যায়। সেই ছেলেটির সহ্যের সীমা ছাড়িয়ে যেতে থাকে। আর অপমান বরদাস্ত করতে না পেরে সে তার জন্য বরাদ্দ রাখা রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। সবাই তখন ব্যাপারটার গুরুত্ব বুঝতে পারেনি। কেউ কেউ মজা করে বলে যে সে রাগারাগি করে খিল দিয়েছে, কান্নাকাটি হয়ে গেলে সে নিজেই বেরিয়ে আসবে।
এদিকে ঘরের ভেতর ঢুকে সেই ছেলেটি তার জীবনের চরম সিদ্ধান্ত নিয়ে নেয়। অবসাদের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে সে বেছে নেয় অন্তিম পরিণতি। সে সিলিং ফ্যান থেকে ফাঁস লাগিয়ে ঝুলে পড়ে। অনেকক্ষণ কেটে যাওয়ার পরও যখন দেখা গেল সে দরজা খুলছে না এবং ডাকাডাকিতে সাড়া দিচ্ছে না, তখন বাধ্য হয়ে তারা দরজা ভেঙে ফেলে। ভেতরের দৃশ্য দেখে তারা তখন পুলিশে খবর দেয় এবং পুলিশ এসে লাশ নিয়ে যায়। এই ঘটনার পর আর সেখানে কেউ যায়নি, থাকেনি। 1 বছর পর তাপস মামারাই প্রথম সেখানে গিয়ে থাকেন এবং তাপস মামা একই ঘরে ছিলেন যে ঘরে ছেলেটি আত্মহত্যা করেছিল। সব শোনার পর আমার মুখ দিয়ে কথা সরছিল না। এমন ঘটনাও ঘটে দুনিয়াতে, যার বুদ্ধিতে কোনো ব্যাখ্যা মেলে না। তাপস মামা ঠিক হয়েছে, কি হয়েছে ঠিক আমি জানি না, কোনো ধারণা নেই। তবে সেই অশরীরীর অস্তিত্বের কথা যদি ধরি, তবে একটা সূত্র উকি দেয়। যে ছেলেটি ওই ঘরে আত্মহত্যা করেছিল সে চেয়েছিল তার পুরুষ দেহেই নারী সত্তা বজায় রাখতে, কিন্তু এই সমাজ এই সহজ ব্যাপারটা ততটা সহজভাবে নেয়নি। অসহ্য বিদ্রুপের মাধ্যমে তাকে ঠেলে দিয়েছিল অবসাদের অন্ধকারে। সে হয়তো চেয়েছিল এক নারীর মতো হতে, তার পুরুষ দেহ নিয়েই, কিন্তু তার সে বাসনা অপূর্ণ রয়ে গেল। তাই হয়তো তাপস মামার দেহকে আশ্রয় করে সে তার বাসনা চরিতার্থ করতে চায়। তো এই ছিল ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় যে সবাই এনজয় করেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য নিয়ে আমার এই ঘটনাটি শোনার জন্য। ডিয়ার লিসেনার, আজকে যে ঘটনাগুলো আপনারা শুনলেন, এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আমরা প্রতিনিয়ত এইরকম বাছাই করা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অনেকগুলো ঘটনা থেকে বাছাই করে আর যে রাসেল ভাইয়ের ঘটনা, যেগুলো বাস্তব ঘটনা, রিয়েল ঘটনা, এই সকল ঘটনা আমরা কিন্তু আপলোড করে থাকি। প্রতিদিন রাত 10টা বাজে এই কন্টেন্টগুলো আপলোড করে থাকি। আপনারা যদি প্রতিদিন আমাদের এই রকম ভয়ঙ্কর ঘটনা শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম ভূত এফএম শুনে যাচ্ছেন এবং ভূত এফএমকে অনেক বেশি ভালোবাসছেন। আমি বলবো, যদি ভূত এফএমকে আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই আপনারা রহস্যবিডি চ্যানেলের সঙ্গে থাকবেন। আর আমাদের প্রতিদিন রাত 10টার এপিসোডগুলো আপনারা মিস করবেন না। আমরা সর্বদাই আপনাদের চাওয়ার মতো আপনারা যেটা ভালোবাসেন আমরা সেগুলো কন্টেন্ট অথবা সেগুলো বাছাই করে প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কেননা আমরা নয়েজ ফ্রি সুন্দর ঘটনাগুলো আপনাদের উপহার দিই। ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে, কেননা ভূত এফএম আমরা অনেক ছোটোবেলা থেকে শুনে আসছি, তাই ভূত এফএমকে আমাদের মায়ে জড়িয়ে গেছে। যদি আপনারা ভূত এফএমের এরকম এপিসোড শুনতে চান, মানে প্রতিদিন শুনতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে, কেননা আমরা অনেক কষ্ট করে সারাদিন ঘটনাগুলো খুঁজে খুঁজে একটা ক্লিয়ার ভয়েস সংগ্রহ করি, যেন আপনারা বিরক্ত না হন। এজন্য এরকম ঘটনা কিন্তু আমরা তৈরি করি যাতে আপনারা সুন্দরভাবে ঘটনাগুলো শুনতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারা যদি আমাদেরকে প্রতিদিন আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম ঘটনা পাঠান, তাহলে আমরা সে ঘটনাগুলো পড়ে শোনাবো। তো যাই হোক, ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব এই আশায় আমি আছি। আপনারা প্রতিদিন আমাদের এই ঘটনাগুলো শুনবেন। কে কোথা থেকে শুনছেন, কে কোথা থেকে দেখছেন, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।